আপু, আপনি আবার বইয়ে চোখ না রেখে জানালার বাইরে কি দেখছেন? তুমি পড়াও, আমি একটু ব্রেন রিফ্রেশ করি। জানলা দিয়ে বাইরে তাকালে নাকি মনোযোগ বাড়ে। আপনার এই মনোযোগ যদি একটু পড়ায় লাগতো তাহলে এতদিনে সিলেবাস শেষ হয়ে যেত। তুমি না একটু বেশি সিরিয়াস। আমি তো একটু রিল্যাক্স মুডে পড়তে চাই। আপু, পড়া কি মুভি দেখার মতো রিল্যাক্সড মুডে? তুমি তো এমন মুখ করে পড়াও যেন জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কিছু বলতেছো। আমি কেমন করে বুঝি বলো? আচ্ছা, ঠিক আছে। আজকের ক্লাসে শুধু হরমোনের নাম মুখস্থ করেন, তারপর কিছু জিজ্ঞেস করব। না না, আজ না। আজ আমার মাথা ব্যথা, মন খারাপ, বৃষ্টি হচ্ছে, সবকিছু মিলে আজ মন চাইতেছে না। আপু, আপনি এমন করলে আমি কিন্তু আপনার বাবার কাছে বিচার দিব। এই, তুমি আবার বাবার নাম নিচ্ছ কেন? তুমি না খুব ভদ্র ছেলে। আমি ভদ্রই, কিন্তু আপনার রেজাল্ট খারাপ হলে আমাকেই সবাই গাল দিবে। তাই বলছি, পড়ুন। তুমি একদম কেয়ারিং টিচার, কিন্তু আমি একটু ফাঁকিবাজ ছাত্রী। এই কম্বিনেশনই তো মজা। মজা তো আপনি নিচ্ছেন, আর আমার টেনশন বাড়ছে। তুমি এত সিরিয়াস না হলে হয়তো পড়তাম। এখন তো শুধু তোমার রিয়াকশন দেখেই আনন্দ পাই। আজকে বুঝি আর কিছু শেখানো যাবে না। এতক্ষণ তো সিনিয়র স্যারটি ও জুনিয়র স্যারের কথা, কিন্তু কেউ এতে কিছু বুঝলেন না, শুধু চুপ করে শুনেছেন। আপনার কি বোবা? এমন চুপ থাকলে কি হবে? আপনাদের তো কিছু বলতে হবে। চলুন আমি সততার খাতিরে আপনাদের বুঝিয়ে দিই। 6 মাস আগে যখন আদিব ও রাইসার প্রথম পরিচয় হয়েছিল, তখন তারা একে অপরকে একদমই জানতো না। আদিব দ্বিতীয় বর্ষের ছাত্র, একজন মেধাবী ছাত্র। তার জীবনের লক্ষ্য স্পষ্ট: নিজের পড়াশোনা শেষ করা এবং পরিবারের প্রতি তার দায়িত্ব পালন করা। তার বাবা মায়ের জন্য সংসার চালাতে, ছোট ভাইয়ের পড়াশোনা চালিয়ে যেতে এবং নিজের পড়াশোনা শেষ করতে তাকে একটি কোম্পানিতে চাকরি করতে হচ্ছিল। তার জন্য সব কিছু ছিল চ্যালেঞ্জিং, তবে সে ছিল একনিষ্ঠ, পরিশ্রমী এবং অত্যন্ত সৎ। রাইসা শেষ বর্ষের ছাত্রী, মিস্টার কাইসারের মেয়ে। মিস্টার কাইসার হচ্ছে রাইসার বাবা, এর তার সাথে আদিব যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির মালিক। রাইসার জীবন ছিল একদম উল্টো। সে ছিল অত্যন্ত দুষ্টু, মজা করতে পছন্দকারী এবং পড়াশোনায় তেমন মনোযোগী ছিল না। সারাক্ষণ ফোনে আচ্ছন্ন থাকতে আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়াই ছিল তার একমাত্র অভ্যাস। বাবার কাছ থেকে সে অনেকবার শুনেছিল যে পড়াশোনায় মনোযোগী হতে হবে, কিন্তু সেটা কখনই তার জীবনে অগ্রাধিকার ছিল না। রাইসার বাবা তার মেয়ের পড়াশোনার এই অবস্থা দেখে খুবই চিন্তায় ছিলেন। মিস্টার কাইসার রাইসাকে অনেক বুঝিয়েছেন, কিন্তু ফলাফল শূন্য। মিস্টার কাইসার আদিবকে খুব পছন্দ করতেন, কারণ আদিব সবসময় সঠিক, নিখুঁত, সুন্দর ও সততার সাথে তার সকল কাজ করত। মিস্টার কাইসার একদিন একদিন বাড়িতে বসে রাইসাকে নিয়ে চিন্তা করছিল। মেয়েটা যদি এবার ভালো নাম্বার নিয়ে পাস না করে, তাহলে তো আমার মান সম্মান কিছুই থাকবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এবার যদি মেয়েটা ভালো রেজাল্ট না করে তাহলে সত্যিই মান সম্মান কিছুই থাকবে না। আচ্ছা, কেমন হবে যদি আমরা রাইসার জন্য বাড়িতে একজন শিক্ষকের ব্যবস্থা করি? সে রাইসাকে পড়িয়ে যাবে। এই কথা শুনে তখনই মিস্টার কাইসারের মাথায় আসে আদিবের কথা। তুমি ঠিক বলছো। তোমার কথা শুনে আমার আদিবের কথা মনে পড়েছে। সে রাইসার থেকে এক ব্যাচ ছোট হলেও রাইসাকে খুব ভালো পড়াতে পারবে, কারণ ছেলেটা অনেক মেধাবী ছাত্র। কে সেই? আমার অফিসেই চাকরি করে। আচ্ছা, দেখি কালকে ওর সাথে এই বিষয়ে কথা বলবো। যেভাবেই হোক ছেলেটাকে রাজি করাও। মেয়েটার রেজাল্ট খারাপ হলে তো সব মান সম্মান কিছুই থাকবে না। তখন মিস্টার কাইসার আর কিছু বলে না। পরদিন সকালে অফিসে মিস্টার কাইসার আদিবকে তার কেবিনে ডেকেছিল। স্যার, আমায় ডেকেছেন? হ্যাঁ, বসো। জি স্যার, বলুন। আচ্ছা আদিব, আমি চাই তুমি অফিসের ফাঁকে আমার মেয়ে রাইসাকে পড়াও। আমি তোমাকে সময় করে দেব। কিন্তু স্যার, এটা কিভাবে হয়? রাইসা আপু তো আমার সিনিয়র ব্যাচে, তাই কিভাবে ওনাকে পড়াবো? আমি জানি তুমি পড়াতে পারবে, কারণ তুমি খুব মেধাবী ছাত্র। না স্যার, দুঃখিত। আপনি যাই বলেন, আমি পড়াতে পারবো না। আদিব, ভেবে দেখো, আমি মাসে তোমার বেতনের সাথে আরো 15,000 বাড়িয়ে দেব।
আদিব তখন কিছুক্ষণ ভাবে, আসলেও তার পরিবার চালাতে আদিবের মাসে অনেক টাকা প্রয়োজন। এখন যদি সে প্রতি মাসে আরও 15,000 বেশি পায় তাহলে এটা তাকে অনেক সাহায্য করবে। আচ্ছা স্যার, আমি রাজি। পরদিন আদিব একটু চিন্তা করে রাইসার বাড়িতে চলে আসে। মিস্টার কায়সার তাকে বলেছিলেন যে এ সপ্তাহে তাদের প্রথম ক্লাস হবে রাইসার বাড়িতে, কারণ রাইসা সে সময় বাড়িতে ছিল এবং পড়াশোনার জন্য একটানা কিছু সময় পাবে। রাইসা কোনো মনোযোগী মেজাজে ছিল না সেই দিন। সে সারাদিনই ফোনে ব্যস্ত ছিল এবং পড়াশোনার কোনো তাগিদ তার মনে ছিল না। কিন্তু বাবার কথা মাথায় রেখে রাইসার বাবা আদিবকে তাকে পড়াতে বলেছিলেন। আদিব তখন রাইসার বাড়িতে পৌঁছালো। রাইসা তখনও তার ফোনে স্ক্রল করছিল। আদিব হালকা হাসি দিয়ে রাইসার দিকে এগিয়ে গেল। আপু, আমি এসেছি, শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, তুমি শুরু করো, আমি একটু আগেই ফোনটায় ব্যস্ত ছিলাম। আপু, আপনি যদি একটু মনোযোগ দেন তবে আমাদের কাজটা অনেক সহজ হবে। রাইসা কিছুটা বিরক্ত হয়ে ফোন রেখে বসে পড়ল, তবে তার মনোযোগ সম্পূর্ণরূপে ছিল না। সে চেষ্টা করছিল, কিন্তু আদিব বুঝতে পারছিল রাইসার মনোযোগ অন্য জায়গায়। আপু, আমরা যে বিষয়টা পড়ব সেটা হলো গণিতের কিছু মূল বিষয়। গণিত? তোমার কাছে এটা খুবই মজার। আমি তো মনে করি পড়াশোনা একটা বিরক্তিকর কাজ। আমি জানি আপু, কিন্তু আপনি যদি একটু মনোযোগ দেন তবে এটা সহজ হয়ে যাবে। গণিত কঠিন নয়, কেবল কিছু বিষয় মনে রাখতে হয়। রাইসা হালকা বিরক্ত হয়ে কিন্তু তারপর আদিবের কথা শুনতে চেষ্টা করলো। সে কিছু সময়ের জন্য মনোযোগ দিয়েছিল, কিন্তু আবারও ফোনে মন চলে যাচ্ছিল। আদিব তার এই দৃষ্টিতে খানিকটা বিরক্ত হলো। সে শান্তভাবে রাইসাকে পড়াতে থাকলো। আপু, ফোনটা কিছু সময় সরিয়ে রাখুন। পড়াশোনাটা যদি একটু গুরুত্ব সহকারে নেন তাহলে দেখবেন এর ফল খুব ভালো হবে। রাইসা আদিবের দিকে তাকিয়ে চোখে হাসলো। তার মনে হয়েছিল যে আদিব সত্যি চেষ্টা করছে, কিন্তু সে মোটেই তেমন সিরিয়াস ছিল না। তবে তো আমাকে কি একটা বিরক্তিকর পাঠ শুনতে হবে? তো আমি ভাবছি কিছুটা মজা করলে খারাপ কি? আপু, আমি জানি আপনি মজা করতে পছন্দ করেন, কিন্তু পড়াশোনাটাও জরুরি। আপনি যদি চান আমরা একসাথে মজা করতে করতে শিখতে পারি। এভাবেই তাদের প্রথম ক্লাস চলতে থাকে। রাইসা মাঝে মাঝে মজা করলেও আদিব তার পড়াশোনার ধরনের মনোযোগী থাকতে চেষ্টা করছিল, কিন্তু রাইসা যতটা সম্ভব পড়াশোনায় ফাঁকি দিতে চাইছিল। আদিব তার সব চেষ্টা করছিল তাকে শেখাতে। রাইসা যদিও অনেকবার চেষ্টা করেছে পড়াশোনায় মনোযোগী হতে, কিন্তু তার মনের মধ্যে এক ধরনের বিরক্তি ছিল। সে আদিবের প্রতি কিছুটা বিরূপ মনোভাব পোষণ করছিল, বিশেষ করে তার কঠোরতা আর পড়াশোনার প্রতি একগুঁয়ে মনোভাব দেখে। কিন্তু আদিব ছিল খুবই ধৈর্যশীল। সে জানতো রাইসা যতটা না পড়াশোনায় ব্যস্ত, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল তাকে বুঝিয়ে দেওয়া যে সে যতটুকু তার উপর আস্থা রাখে তার থেকেও বেশি সে তার প্রতি সাহায্য করতে চায়। তুমি এত সিরিয়াস কেন? তোমার মতো হওয়া কি একদমই অসম্ভব না? এটা আমার কাজ আপু। আমি জানি আপনি মজা করতে পছন্দ করেন, কিন্তু আমি যখন কাজ করছি তখন সেটা মনোযোগ দিয়ে করতে হয়। আপনার রেজাল্টের জন্য চিন্তা করছি। অবশ্যই, তুমি তো আমার হোস্টেল বয়। তোমার মতো একজন পড়ুয়া ছেলের কাছে আমার মতো মেয়ের রেজাল্ট কেমন হবে? আপু, আপনি যদি মনোযোগ দেন আমার কাজটা তো সহজ হয়ে যাবে। আপনি যেভাবে পড়বেন তাতে আপনি অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ। আমি রাইসার ভাষায় এই পরিবর্তনটি করেছি। এখন রাইসা আবিদকে তুমি করে ডাকবে। চলুন গল্পটা আবার একটু সংশোধন করি। রাইসা যা করুক না কেন, পড়াশোনায় মনোযোগ দিতে তার কখনোই মন চাইত না। তবে আদিবের মনোযোগী থাকা এবং পড়ানোর ধরন ছিল এমন যে সে চাইলেই সহজে পালাতে পারত না। রাইসা যতই বিরক্ত হোক না কেন, আদিব তাকে নিয়মিত পড়াতে থাকতো। তুমি কি আমার সঙ্গে একটু মজা করতে পারবে না? এটি কি শুধুই পড়া পড়া পড়া? আপু, মজা করতে তো ভালো লাগবে, কিন্তু রেজাল্ট তো গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে যদি তুমি মনোযোগ না দাও তাহলে পরে কিন্তু আফসোস করতে হবে। আচ্ছা আচ্ছা, পড়ি, কিন্তু তুমি একটু সহজভাবে পড়াও, একটু কম কঠিন হও। আমি জানি আপু, কিন্তু কঠিন হলেও পড়তে হবে। তুমি যদি মনে করো কষ্ট করলে কিছু শিখতে পারবে তবে সবই সহজ হয়ে যাবে। রাইসার মাঝে কিছুটা বিরক্তি থাকলো। আদিবের সরলতা আর সৎ মনোভাব দেখে তাকে পড়াতে সম্মত হতো। এদিকে তার মনের মধ্যে পড়াশোনার প্রতি
আগ্রহ তৈরি হচ্ছিল না। অন্যদিকে আদিপের প্রতি তার শ্রদ্ধা ধীরে ধীরে বাড়ছিল। তুমি যদি একটু মনোযোগ দাও তবে আমাদের কাজটা অনেক সহজ হবে। গণিত তোমার কাছে এটা কি খুবই মজার? আমি তো মনে করি পড়াশোনা একটা বিরক্তিকর কাজ। আমি জানি তুমি বলছো কঠিন, কিন্তু যদি মনোযোগ দিয়ে পড়ো তখন আর সমস্যা হবে না। এভাবেই তাদের প্রথম ক্লাস চলতে থাকে। রাইসা মাঝে মাঝে মজা করলেও আদিপ তার পড়ানোর ধরন মনোযোগী থাকতে চেষ্টা করছিল, কিন্তু রাইসা যতটা সম্ভব পড়াশোনায় ফাঁকি দিতে চাইছিল। আদিপ তার সব চেষ্টা করছিল তাকে শেখাতে। একদিন রাইসা ভার্সিটির ক্যাম্পাসে হাঁটছিল। তার মনটা অনেকদিন পর একটু হালকা লাগছিল। সেদিন ক্লাস শেষে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে একটু সময় কাটাচ্ছিল। মাঝে মাঝে ক্যাম্পাসের শান্ত পরিবেশে ঘুরতে ভালো লাগতো। হঠাৎ এক কোণে আদিবকে দেখে তার চোখে পড়ল। আদিব ছিল ব্যস্ত মনে হাতে বই নিয়ে লাইব্রেরি থেকে বের হচ্ছিল, আর রাইসা তার পথের মাঝে চলে আসলো। হঠাৎ তাদের চোখাচোখি হলো। তুমি এখানে কি করছো? ভার্সিটিতে তো প্রায়ই দেখি, কিন্তু কখনো এত কাছে থেকে তো দেখিনি। আপনি? আমি তো সেশন শেষ করে লাইব্রেরি থেকে বের হচ্ছিলাম। আপনি কি করছেন? আমার তো কোনো কাজ ছিল না, তাই একটু হাঁটছিলাম, সব কিছু কাটাতে চাইছিলাম। আচ্ছা, ভালো লাগছে। আকাশও পরিষ্কার, আজকে তো বেশ শান্ত পরিবেশ। তুমি এত সিরিয়াস কেন? এখন তো একে অপরকে দেখা, সেটা ভালো লাগছে না? না, আসলে আমি তো কখনো ভাবিনি যে এমন হঠাৎ দেখা হবে। আমার তো এমন পরিকল্পনা ছিল না। তুমি সবসময় এমনই সিরিয়াস, নাকি আজকে একটু অন্যরকম অনুভব করছো? না, আসলে আমি জানি না, কখনো কখনো একটু বেশি সিরিয়াস হয়ে পড়ি। তাহলে তুমি আরেকটু মজা নাও। সব সময় সিরিয়াস ফেস নিয়ে ঘুরছো। তুমি যদি একটু হাসলেই ক্ষতি কি হতো? মুচকি হাসে, কিন্তু তারপর সিরিয়াসভাবে বলে, আচ্ছা, আমি ঠিক বললাম। আপনি হয়তো জানতেন না, কিন্তু আমি এমনই, সব সময় একটু বেশি সিরিয়াস। তবে কিছুক্ষণের জন্য যদি একটু মজা করা যায় তো আর খারাপ কি? হ্যাঁ, মজা তো করতেই হয়। তবে একদিন তোমাকে দেখব যখন তুমি সিরিয়াস না হয়ে একদম মজা করবে। মজা সব সময় করা যায় না আপু, জীবনটা একটু দায়িত্বপূর্ণ হওয়া উচিত, তুমি তো জানো। ঠিক বলেছো। তবে তুমি আমার মতো মজার মানুষদের বুঝবে কিভাবে? আমি জানি না, তবে যদি একটু সময় পাই তোমাকে বোঝানোর চেষ্টা করব। এটা শুনতে ভালো লাগছে আদিপ। তবে এখন তুমি যদি একটু মজা করতে পারো তাহলে বুঝতে পারবো। রাইসা তখনও একটু হাসছিল, কিন্তু আদিপের মুখের মধ্যে কিছু পরিবর্তন ছিল। হয়তো তারা প্রথমবার হঠাৎ করে একে অপরের সাথে কথা বলছিল, তবে তাদের মাঝে একটা অদ্ভুত বন্ধন তৈরি হচ্ছিল। রাইসা মজা করতে চাইছিল, কিন্তু আদিপ তো সবসময় কিছু একটা সিরিয়াসভাবে এগিয়ে যাচ্ছিল। তাদের মাঝে এই ছোট্ট ছোট্ট বার্তা কিন্তু বড় বড় একটা ইঙ্গিত দিচ্ছিল। আচ্ছা, তোমার সামনে যখনই আসবো মনে রেখো, আমি মজা করতেই পারি। আমি তো জানি আপু, তবে মজার কাজের মধ্যে একটু ভারসাম্য থাকা উচিত, নয়তো কখনোই কাজ ঠিকভাবে হবে না। তুমি খুব সিরিয়াস জানো, আর আমি খুব মজা প্রিয়। এটা কি ঠিক হবে? এটাই তো ব্যাপার আপু, কেউ না কেউ তো সিরিয়াস থাকতে হবে। রাইসা আর আদিপের মধ্যে এমন কথোপকথন চলতে থাকে। দুজনেই একে অপরের প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করছিল। তাদের সম্পর্কের সূচনা একেবারে সহজ স্বাভাবিকভাবে, কিন্তু ভেতরে ভিতরে একটা নতুন দিকের উন্মোচন হচ্ছিল। তারা একে অপরকে বুঝে নিতে চাইছিল, যদিও তাদের মাঝে মজা আর সিরিয়াসনেসের পার্থক্য ছিল। কিছুদিন পর আদিপ আর রাইসার পড়াশোনার রুটিন শুরু হয়ে গিয়েছিল। রাইসা এখন অনেকটাই আদিপের পড়ানোর ধরন পছন্দ করতে শুরু করেছে, যদিও মাঝে মাঝে সে এমনও বিরক্ত হতো। তবে একদিন হঠাৎ করে তাদের সামনে এমন কিছু ঘটনা ঘটল যা তাদের সম্পর্ককে আরও জটিল করে তুলেছিল। একদিন অফিসে বসে কাজ করতে করতে মিস্টার কায়সার আদিপকে ডেকে বললেন, আদিপ, তুমি যে পড়াশোনায় রাইসাকে সাহায্য করছো সেটা আমি অনেক পছন্দ করি, তবে আজকে তোমাকে একটু আলাদা কিছু বলবো। আদিপ তখন কনফিউজড হয়ে বলে, স্যার কি বলবেন? রাইসা এবার ভালো ফলাফল চাইছে, আর তোমার মতো দায়িত্বশীল ছাত্রের সাহায্য ছাড়া তার পক্ষে সেটা সম্ভব না। আমি জানি তুমি যদি তাকে পড়াতে থাকো তাহলে সে সফল হবে। আমি তোমার উপর ভরসা রাখছি। আদিপ একটু
অস্বস্তি বোধ করলো, যদিও সে জানতো যে তার দায়িত্ব পালনের জন্য বেশি সময় দেওয়া দরকার। কিন্তু রাইসার পড়াশোনা এতটা গভীরভাবে নিতে তার খুব ভালো লাগতো না। পরের দিন রাইসা বসেছিল তার ঘরের সোফায়, ফোনে স্ক্রল করতে করতে আদিব ঠিক তখনই তার বাড়িতে পৌঁছালো। রাইসা ফোনটাকে পাশের টেবিলে রেখে দিল এবং সোজা বইয়ের দিকে তাকিয়ে থাকলো। আদিব আসলেই একটু বেশি সিরিয়াস হয়ে পড়েছিল। আজকে আমরা পড়ব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি কিছু সময় মনোযোগ দেন তাহলে সব কিছু সহজ হয়ে যাবে। তুমি তো বড় সিরিয়াস, একটু হাসতে দেখলেই মনে হয় পড়ার অন্ধকারে চলে যাচ্ছ। আপু, আমি বুঝি তুমি মজা পছন্দ করো, কিন্তু পড়াশোনা জরুরি। তুমি যদি একটু মনোযোগী হও তাহলে দেখবে কত সহজ। ওকে, তুমি পড়াও, তবে যদি একটু মজা করাও তাহলে হয়তো ভালো লাগবে। আদিব কিছুটা বিরক্ত হয়েও রাইসাকে পড়ানো শুরু করলো, তবে রাইসার মনোযোগ ছিল না। সে মাঝে মাঝে অন্যদিকে তাকিয়ে থাকতো বা ফোন হাতে নিয়ে স্ক্রল করছিল। আদিব অবশেষে থামলো এবং রাইসার দিকে তাকালো। আপু, তুমি যদি সিরিয়াস না হও তাহলে আমি কি করতে পারি? পড়াশোনায় মনোযোগ দিলে তো খুব ভালো ফল আসবে। তুমি জানো আমি যতই চেষ্টা করি পড়তে ঠিক মনোযোগ দিতে পারি না। আদিব হালকা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি যদি সত্যি চাও আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু তুমি যদি না চাও তবে। তুমি কি মনে করো আমি চাই না? আমি চাই, কিন্তু এটা সহজ নয়। আদিব কিছুক্ষণ নীরব থেকে ভাবলো, তারপর সে রাইসার দিকে তাকিয়ে বলল, আমি জানি তুই খুব চেষ্টা করছো, তবে পড়াশোনার পাশাপাশি আমাদের কিছু রিল্যাক্সড সময়ও দরকার। আসলে পড়াশোনা করতে করতে যদি আমরা একটু মজা করতে পারি তাহলে হয়তো সব কিছুই সহজ হয়ে যাবে। তুমি সঠিক বলেছো, আমি হয়তো একটু বেশি বিরক্তিকর হয়ে পড়েছিলাম। এভাবেই রাইসা আর আদিবের পড়াশোনা চলতে থাকে। তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে শুরু করে এবং তাদের সম্পর্কের মধ্যে এক ধরনের আস্থা তৈরি হতে থাকে। আদিব বুঝতে পারল যে রাইসার মাঝে আরও অনেক কিছু আছে যা সে এখনও জানেনি। আর রাইসাও উপলব্ধি করলো আদিব শুধু একটি পড়াশোনা করে এমন ছেলে নয়, সে একজন খুবই ভালো মানুষ যাকে সে বুঝতে পারছে ধীরে ধীরে। রাইসা এবং আদিবের সম্পর্ক ধীরে ধীরে গড়ে উঠছিল। তারা একে অপরকে আরও ভালোভাবে জানার চেষ্টা করছিল, কিন্তু তাদের মধ্যে কিছু বিষয় ছিল যা তাদের সম্পর্কে জটিলতা বাড়াচ্ছিল। একদিন রাইসা তার বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আদিব অবশ্য তাকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু রাইসা একটু চুপচাপ থেকে সেসব কাজ নিজে নিজেই করতে চাচ্ছিল। তবে সে জানত যে আদিব তার জন্য সব কিছু করতে প্রস্তুত। ফাইম মানে রাইসার বিশ্ববিদ্যালয়ের সহপাঠী এবং বন্ধু, যে খুব মেধাবী এবং সবসময় রাইসার পাশে দাঁড়িয়ে থাকে। ফাইম একদিন হঠাৎ করে রাইসার কাছে আসলো এবং বলল, রাইসা, তুমি তো জানো আমি তোমার বন্ধু। তুমি কি আমার সাথে পড়াশোনার সাহায্য নিতে চাও? জানি আদিব তোমাকে পড়াচ্ছে, কিন্তু কিছু টিপস পেলে তোমার আরো ভালো হবে। আমি ভাবছিলাম আদিবকে বলতে, কিন্তু কি বলো? আদিব তো তোমার জন্য সবসময় প্রস্তুত, কিন্তু আমি বলবো পড়াশোনা একটু মজা করা খুব জরুরি। একটু আড্ডা দাও, তারপর পড়াশোনা করো। ঠিক বলেছো, আমি খুব বেশি সিরিয়াস হয়ে গেছি। রাইসা বুঝতে পারল যে ফাইমের কথাই কিছুটা মুক্তি অনুভব করছিল, কিন্তু আদিবের প্রতি তার দায়বদ্ধতা থেকে সে বেরিয়ে আসতে পারছিল না। একই সময় আদিব আর রাইসা তাদের সম্পর্কের গভীরতা আরও অনুভব করতে শুরু করলো। আদিব রাইসাকে দেখাতে চাইল সে শুধু একজন ভালো শিক্ষক নয়, একজন ভালো বন্ধু হতে চায়। কিন্তু রাইসা তাকে কিছুটা দূরে রাখতে চাচ্ছিল, কারণ সে জানত তার জীবনে নতুন শুরুটি আদিবের সাথে জড়িয়ে আছে। তবে সেটা সে কখনো স্বীকার করতে চাইতো না। তবে একদিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘটে গেল এক ঘটনা। ফাহিম রাইসাকে অনিচ্ছাকৃতভাবে একটি ভুল বার্তা পাঠায়, যেখানে তার মধ্যে কিছু এমন কথা ছিল যা আদিবকে কষ্ট দিতে পারে। তুমি আদিবকে ছাড়লেই ভালো, আমরা দুজন ভালো বন্ধু হতে পারি। এখন রাইসার সামনে একটি চ্যালেঞ্জ ছিল, এবার কিভাবে সে ফাহিমের কাছে যাবে এবং আদিবের কাছ থেকে সত্যি সত্যি কিছু বলবে। এদিকে আদিব রাইসাকে ফোন দিয়ে বলল, আপু, আমি তোমাকে কিছু বলবো। আমি জানি আমাদের সম্পর্ক একটু জটিল হয়ে যাচ্ছে, কিন্তু আমি কখনো তোমাকে চাপ দিতে চাইনি। তুমি যদি আমার দিকে একবার তাকাও, আমি জানি তুমি বুঝতে পারবে। আদিব, তুমি তো সব সময় এমন বলো, কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেটা খুবই জটিল হয়ে যাচ্ছে। ফাহিম আমাকে কিছু বলেছে, কিন্তু আমি জানি তুমি কেন এমন কিছু ভাবছো।
ফাহিমের বার্তার কথা রাইসা আদিবকে জানাতে পারল না, কারণ সে জানত এর পরিণাম কেমন হতে পারে। এই ঘটনার পর রাইসা একটু দ্বিধায় পড়ল এবং সে বুঝতে পারল তাকে সত্যি সত্যি নিজের অনুভূতির সম্পর্কে স্পষ্ট হতে হবে, বিশেষত আদিবের সাথে তার সম্পর্কের ব্যাপারে। একদিন অফিসে কাজ শেষ করে আদিব বাড়ি ফিরছিল। সেদিনও কাজের চাপ অনেক ছিল, কিন্তু আজকে তার মনে কিছুটা শান্তি ছিল। রাইসার প্রতি অস্বস্তি বাড়ছিল না, বরং সে ভেবেছিল তার জীবন সহজ হবে যদি সে শুধু নিজের লক্ষ্যই মনোযোগী থাকে। কিন্তু সেদিনের পর রাইসা তাকে কিছুটা ভিন্নভাবে দেখে, যেন তার প্রতি কিছু বিশেষ অনুভূতি তৈরি হয়েছে। মা, আদিব অনেক ভালো ছেলে, সে খুবই পরিশ্রমী। তবে তার মাঝে কিছু একটা আছে যা আমাকে খুব ভালো লাগছে, কিন্তু আমি জানি তার মতো ছেলের সাথে আমি থাকতে পারবো না। রাইসা তার মাকে একদিন বলেছিল। রাইসা কাজ ঝাঁকিয়ে সেদিন তার বাবার কথা মনে করেছিল, যে তাকে এতদিন ধরে বলছে যে জীবনে ধনী হতে হবে, নিজের পরিসরটা বড় করতে হবে। এদিকে আদিব রাইসার প্রতি তার অভ্যস্ত জীবনকে বদলাতে চায়নি। সে জানতো যে রাইসা ধনী পরিবার থেকে এসেছে এবং তার মতো একজন মধ্যবিত্ত ছেলের এই সম্পর্কে যোগ্য নয়। সে জানতো যে প্রেমের মতো আবেগ তার জীবনের জন্য নয়, বরং তার দায়িত্বগুলোই প্রাধান্য পাওয়া উচিত। আপু, আমি জানি আপনি আমাকে ভালোভাবে বোঝেন, কিন্তু আমি মনে করি আমাদের সম্পর্ক পেশাদার থাকা উচিত। রাইসা একটু বিরক্ত হয়ে বলল, তুমি তো এমন কেন? আমি শুধু একটু ভালো কথা বলেছি, তাতে কি হয়েছে? তোমরা সবাই একই রকম, ধনী গরিবের ভেদ তো থাকেই। আপু, এই জায়গায় আমি আর আপনি একে অপরকে বোঝার চেষ্টাও করব না, কারণ আমাদের জীবন আলাদা। রাইসা তখন কিছু বলল না। তার মনে এক ধরনের কষ্ট জমে গেল, কিন্তু সে তা প্রকাশ করল না। কিছুদিন পর অফিসের সবার মাঝে ব্যাপক আলোচনা চলছিল। সেই আলোচনায় ছিল রাইসা এবং আদিবের সম্পর্কে। রাইসা নিজেও জানতো যে তার সঙ্গে আদিবের সম্পর্ক গভীর হয়ে উঠছে, তবে সে নিজেকে বারবার বলছিল। হ্যাঁ, এটা সম্ভব নয়। দিকে রাইসার মা জানতেন যে রাইসা আদিবের দিকে একটু বেশি মনোযোগী হয়ে উঠেছে, কিন্তু রাইসার মা চিন্তা করছিলেন আদিব আসলে তাদের মতো ধনী পরিবারের ছেলে নয়। তাতে যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে? সময় যেতে থাকে এবং আদিব আর রাইসার মাঝে দূরত্ব বেড়ে যায়। রাইসা আদিবের প্রতি তার অনুভূতি বোঝাতে চেয়েছিল, তবে তার মনের মধ্যে এক ধরনের সংশয় ছিল। সে জানত তার জীবনের অভ্যন্তরীণ জটিলতা তার পরিবারের ধনী অবস্থান এবং আদিবের সাধারণ জীবনযাপনের মধ্যে এক বিরাট অন্তরাল তৈরি করেছে, আর সেই অন্তরালটা খুব একটা সহজে দূর করা সম্ভব ছিল না। একদিন রাইসা তার বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিল, তখন তার বন্ধু তানিয়া বলল, তুই আদিবকে পছন্দ করিস তাই না? রাইসা হালকা হাসলো, কিন্তু তার চোখে কিছুটা শঙ্কা ছিল। হ্যাঁ, তাতে সমস্যা কি? কিন্তু সে তো জানে আমাদের মধ্যে এক বিশাল পার্থক্য রয়েছে। সে আসলে নিজেকে দূরে রাখে। তানিয়া একটু চুপ হয়ে গেল। রাইসা, তুই যদি সত্যিই তাকে ভালোবাসিস তাহলে কেন এই বাধা? আমি জানি আদিব তোর সঙ্গে থাকতে চায়, কিন্তু তার মনে এক ধরনের সংকোচ রয়েছে। সে মনে করে তোর মতো পরিবারের ছেলে তার যোগ্য নয়। রাইসা থেমে গেল। কিছুক্ষণ তার মাথায় অনেক কিছুই চলছিল। তুই ঠিকই বলেছিস, কিন্তু আমি কিভাবে তার সংকোচ দূর করব? আমি তো চাই না তার জীবনের সমস্যা তৈরি হোক। তানিয়া একটু ভাবলো এবং বলল, একবার সরাসরি কথা বল। জানিস না, হয়তো সে নিজেও কিছুটা দ্বিধায় আছে, কিন্তু যদি এই সরাসরি কথা বলিস তাকে বুঝবি কিভাবে? রাইসা একটু থেমে গিয়ে বলল, তোমার কথা ঠিক, হয়তো কথা বলে কিছু সিদ্ধান্ত নিতে হবে। এদিকে আদিব তার দৈনন্দিন জীবন থেকে বেশ ব্যস্ত ছিল। অফিসের কাজ, পড়াশোনা এবং নিজের পরিবার, এসব কিছু নিয়ে তার জীবন চলছিল। তবে মাঝে মাঝে রাইসার কথা মনে পড়তো, কিন্তু সে নিজেকে বোঝাতো তার সঙ্গে সম্পর্ক রাখা তার জন্য ভালো হবে না। সে যে রাইসাকে পাত্তা দেয় না তা নয়, কিন্তু সে জানতো তার সামাজিক অবস্থান এবং পরিবারের দায়িত্বের কারণে এই সম্পর্ক কখনোই পূর্ণতা পাবে না। একদিন অফিসে রাইসা আদিবের কাছে এসে দাঁড়ালো। তার মুখে কিছুটা অন্যমনস্ক ভাব ছিল। আদিব, তোমার সাথে কথা বলবো একটু। আপু, বলুন কি কথা? কি ভাবছো? তুমি তো জানো না আমি কি অনুভব করি। তবে আমি বুঝতে পারছি আমাদের মধ্যে পার্থক্য খুব বড়। কিন্তু তোমার কি মনে হয় আমাদের সম্পর্ক একটু ভালোভাবে খোলামেলা আলোচনা করা উচিত? আপু, আমি জানি আপনি আমার প্রতি ভালোবাসা অনুভব করেন, কিন্তু আমি মনে করি আমাদের সম্পর্ক শুধু পেশাদার থাকতে পারে। আমরা দুজনে একেবারেই আলাদা পথের মানুষ।
রাইসা তার কথাগুলো শুনে খুব কষ্টে পেল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলে, তবে আদিব, আমি শুধু এটিই জানি, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু তুমি যদি আমার কাছে আসতে না চাও তাতে আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি। আদিব কিছু না বলেই চলে গেল। তার মনে অনেক কিছু ছিল, কিন্তু সে কিছু বলল না। রাইসার মনের ভিতরে গভীর এক কষ্ট ছিল, তবে সে বুঝতে পারল আদিবের সিদ্ধান্ত সে বদলাতে পারবে না, তাকে তার পথে চলতে হবে। আর আদিবকেও তার জীবন যাপনের পথেই চলতে হবে। সময় বয়ে যায়, কিন্তু রাইসার আদিবের জীবনে কোনো পরিবর্তন আসে না। রাইসার মধ্যে সে প্রেমের অনুভূতি ছিল, কিন্তু আদিব তার জীবনে অগ্রাধিকার ছিল। এভাবেই তারা একে অপরকে পাশে না পেয়ে নিজেদের পথে চলতে থাকে। একদিন অফিস থেকে একটা ট্যুরের আয়োজন করা হলো। সকল কর্মীরা এই ট্যুরে অংশ নিতে স্বীকৃতি দিল এবং রাইসাও সেই ট্যুরে যোগ দেয়। রাইসা এই ট্যুরটি নিয়ে বেশ উত্তেজিত ছিল, কারণ এটি ছিল তার জন্য একটি সুযোগ যেখানে সে আদিবের কাছাকাছি যেতে পারত এবং তার সাথে কিছুটা সময় কাটাতে পারত। যদিও আদিব তার প্রতি আগের মতো আগ্রহী ছিল না, তবুও রাইসা আশা করছিল হয়তো এই ট্যুরের মাধ্যমে তাদের সম্পর্কের মধ্যে কিছুটা পরিবর্তন আসবে। ট্যুরের দিন সকাল, অফিসের সামনে সবাই জড়ো হয়েছিল। সবাই মজা করতে, নতুন জায়গা দেখতে এবং একে অপরের সাথে সময় কাটাতে প্রস্তুত ছিল। রাইসা ও আদিব পাশাপাশি দাঁড়িয়েছিল, তবে দুজনের মধ্যে কোনো কথা হচ্ছিল না। আদিব তার অতি পরিচিত অগোছালো ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল, আর রাইসা তার স্মার্ট ক্যাজুয়াল পোশাকের মধ্যে চুপচাপ ছিল। অফিসের অন্যান্য সদস্যরা নিজেদের মধ্যে হাসাহাসি করছিল, কিছু একে অপরকে গল্প শেয়ার করছিল, কিন্তু রাইসা আর আদিবের মধ্যে একটা চুপচাপ বিরোধ ছিল। তারা একে অপরকে চোখে চোখে দেখছিল, কিন্তু কিছু বলছিল না। রাইসা একটু বিরক্ত হয়ে আদিবের দিকে তাকিয়ে বলল, তুমি কি কিছু বলবে না? আদিব চুপচাপ রাইসার দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়ে বলল, কি বলবো, এখানে আমরা তো শুধু অফিস কলিগ, এত বড় কোনো কথার দরকার নেই। রাইসার হৃদয়ে একটা তিক্ত অনুভূতি চলছিল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, ঠিক আছে, যদি তুমি কিছু না বলো তবে আমি একা থাকতে ভালোবাসি। তবে তার কথাগুলো ছিল মৃদু, যেন তাকে আঘাত না দেয়। এদিকে অফিসের সদস্যরা গাড়িতে উঠে পড়ে এবং ট্যুর শুরু হয়ে যায়। গন্তব্যস্থলে পৌঁছানোর আগে রাইসা ও আদিব একে অপরের কিছু মুহূর্তের জন্য একে অপরের পাশ দিয়ে যাচ্ছিল। পুরো পথেই তারা দুজনই একে অপরের দিকে একটিবারেও সরাসরি তাকাচ্ছিল না। গন্তব্যস্থলে পৌঁছানোর পর সবাই নিজেদের মতো করে জায়গা ঘুরে দেখতে শুরু করলো। রাইসা নিজে কিছু সময় কাটানোর জন্য আলাদা হয়ে যায়। সে জানতো একা থাকলে তার চিন্তাগুলো পরিষ্কার হবে, তবে কোনো কারণে সে চাইছিল না যে আদিবের কাছে গিয়ে কিছু বলুক। অফিসের অন্যান্য সদস্যরা, বিশেষ করে তানিয়া, রাইসাকে উৎসাহিত করছিল। তুমি যদি আদিবের সাথে একটু সময় কাটাতে চাও তবে এটাই ভালো সুযোগ, দেখতে দেখতে সময় চলে যাবে। রাইসা মুচকি হাসলো। তানিয়া, তুমি জানো না আদিব আমার সঙ্গে কোনো কথাই বলবে না, সে সবসময় দূরে থাকতে চায়। তানিয়া বুঝতে পারলো রাইসা সত্যি একটু ভেঙে পড়েছে, তাই সে কিছুক্ষণ চুপ করলো। ঠিক আছে, কিন্তু তুই যদি কিছু বল, কিছু করতে চাস, তবে কিছুই হারাবে না, হয়তো কিছু পরিবর্তন আসবে। রাইসা একটুখানি সময় নিয়ে তারপর বলল, হয়তো, কিন্তু কখনো জানবো না যদি না চেষ্টা করি। রাইসা এরপর সিদ্ধান্ত নিল সে নিজে কিছু একটা করতে যাবে, যদি না আদিব প্রথমে আসে। সে চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো, কিন্তু আদিব কিছুই বলল না। পুরো দিনটা কাটলো সবার মাঝে হাসি খুশিতে, তবে রাইসা আর আদিবের মধ্যে কিছুই পরিবর্তন হয়নি। দিন শেষে রাইসা বুঝতে পারে আদিবের কাছে পৌঁছানো সহজ নয়। তার মনে যে ভালোবাসার অনুভূতি ছিল সেটা কখনোই প্রকাশ করতে পারবে না যদি আদিব তার সত্ত্বে সম্পর্কের দিকে এগিয়ে না আসে। তবে ট্যুরের শেষে রাইসা এক সিদ্ধান্তে পৌঁছালো যে সম্পর্ককে সে একদিন মনের মধ্যে লুকিয়ে রেখেছে, সেটি হয়তো কিছুটা সময় নিয়ে এগোতে পারে। ট্যুরের পরের দিন অফিসে ফিরে আসার পর সবাই যেন একটু বেশ জীবন্ত মনে হচ্ছিল। পুরো ট্যুরের অভিজ্ঞতা সবাই শেয়ার করছিল, কেউ হাসছিল, কেউ গল্প বলছিল, আবার কেউ একা অফিসের কাছে ডুবে যাচ্ছিল। তবে রাইসাও আদিবের মাঝে কিছু একটা অদৃশ্য পরিবর্তন ছিল। যদিও তারা সরাসরি কিছু বলছিল না, তারা জানতো তাদের মধ্যে কিছু বিশেষ অনুভূতি রয়েছে, কিন্তু কিভাবে তা প্রকাশ করতে হবে তা বুঝে উঠতে পারছিল না। আদিব, ট্যুরটা ভালো ছিল না? হ্যাঁ, ভালোই ছিল।
তবে আমি তোমাকে একটু আলাদাভাবে দেখলাম। কি মানে? কিছু বলতে চাও? না মানে আমি একটু দুঃখিত ছিলাম সেদিন ট্যুরে। আমি বুঝতে পারলাম যে তোমার কাছে কিছু বলার সময় বের করতে পারিনি। রাইসা একটু অবাক হয়ে তাকায়, তার মনে একটা উত্তেজনার অনুভূতি চলে আসে, যদিও সে নিজের মনে কিছু বলার সাহস পাচ্ছিল না। তুমি যদি বলো আমি শুনবো। আসলে আমি জানি আমি তোমার থেকে অনেক নিচু, তুমি অনেক উচ্চ স্থানে আছো, আর আমি জানি এটা পছন্দ হবে না। রাইসা একটু অবাক হয়, কিন্তু তার চোখে ধীরভাবে কিছু অনুভূত প্রবাহিত হয়। সে বুঝতে পারে আদিব আসলে নিজের আত্মবিশ্বাসের অভাব অনুভব করছে। তুমি যদি আমাকে পছন্দ করো তবে আমি কিছু ভাববো না। তবে তোমার মনে আছে সেটা তুমি বলো। আমি জানি আমরা দুজনে একে অপরকে বুঝতে পারবো। এটা শুনে আদিব একটু চুপ হয়ে যায়। রাইসার কথায় কিছুটা সাহস পান সে। আসলে তার মনে এক ধরনের অদ্ভুত অনুভূতি ছিল, যা সে কখনো কারো কাছে প্রকাশ করেনি। কিন্তু রাইসার এই কথাগুলো তাকে একটু ভরসা দেয়। রাইসা, আমি জানি তোমার কাছে এটা সহজ নয়, কিন্তু আমি সত্যি বলতে তুমি আমার জন্য অনেক কিছু। আমি ভালোবাসি তোমায়। রাইসার হৃদয়ে এক অদ্ভুত তীব্র অনুভূতি চলে আসে। সে একটু চুপ হয়ে যায়, তার চোখে কিছু অশ্রু জমে যায়, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিয়ে এক মৃদু হাসি দিয়ে বলে, আদিব, আমি জানতাম না তুমি এমন কিছু বলবে। আদিব এক মুহূর্তের জন্য রাইসার দিকে তাকিয়ে থাকে, তারপর তার চোখের আশা আর আতঙ্ক মিশে থাকে। আমি জানি হয়তো তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু আমি সত্যি বলতে চাইছিলাম। রাইসা তার হাতের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর সে বলল, আমিও তোমায় পছন্দ করি আদিব। আদিবের মুখে এক অদ্ভুত রকমের সুখের অনুভূতি ভেসে ওঠে, তবে সে কোনো শব্দ বলেনি। শুধু দুজনের মধ্যে একটা চুপচাপ রোমান্টিক পরিবেশ সৃষ্টি হয়, আর এভাবেই শুরু হয় তাদের সম্পর্কের নতুন অধ্যায়। রাইসা ও আদিবের মধ্যে যা কিছু ভুল বোঝাবুঝি ছিল তা শেষ পর্যন্ত কেটে গেছে। তার একে অপরের মধ্যে যে গভীর সম্পর্ক অনুভব করছিল তা অবশেষে প্রকাশিত হলো। তবে এই সম্পর্কের পথ এত সহজ নয়, এর সামনে অনেক বাধা আসবে, কিন্তু আজকের দিনটি তাদের জীবনের এক বিশেষ মুহূর্ত হিসাবে থাকবে। আপু, আপনি যদি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করেন তাহলে একদম সহজেই বুঝে যাবেন। আচ্ছা, আজকে একটু মনোযোগী হই। তবে জানো আমি সব সময় পড়াশোনায় ভালো ছিলাম না। আপু, পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি একবার মনোযোগ দেন তাহলে দেখবেন অনেক কিছু সহজ হয়ে যাবে। তোমার কি মনে হয় আমি না জানি? তোমার মনোযোগ তো ঠিকঠাকভাবে দিতে পারি না। তবে মনোযোগ তো ঠিকঠাকভাবে দিতে পারি না। আর তুমি তো বলেছিলে তোমার কাছে পড়াশোনা অনেক সহজ। হ্যাঁ, কিন্তু আমি তো জানি আপনি যদি একটু বেশি মনোযোগী হন তাহলে সব কিছু সহজ হয়ে যাবে। আমরা যদি পড়াশোনা করতে করতে একটু মজা করি তবে তা আরও ভালো হবে। তুমি তো একেবারে শিক্ষক হয়ে গেছো। এত সিরিয়াস, একটু মজা করার সুযোগ তো দাও। মজা করতেই হবে, তবে পড়াশোনা তো আগে। আপনাকে পড়াতে পড়াতে মাঝে মাঝে মনে হয় আমি যেন শিক্ষকদের মতো হয়ে যাচ্ছি। তুমি শিক্ষক না হলে কিন্তু ভালো টিউটর হতে পারবে। আমি ঠিকঠাক পড়বো, তুমি শুধু পড়াতে থাকো। আপু, পড়াশোনা ছাড়াও তো আমাদের ভবিষ্যৎটা নির্ভর করে। আপনি যদি মনোযোগ দিয়ে পড়েন তবে ভালো রেজাল্ট পাবেন। তুমি তো আবার সবকিছু একদম সিরিয়াস ভাবে নাও। তবে ঠিক আছে, তুমি যা বলো আমি চেষ্টা করব। আদিপ ও রাইসার মধ্যে এই আলাপ চলতে থাকে। রাইসা প্রথম দিকেই একেবারে মনোযোগী হতে পারেনি, তবে আদিপের অনুপ্রেরণায় সে কিছুটা মনোযোগী হতে শুরু করেছিল। আদিপ এক ধরনের অস্থিরতা অনুভব করছিল। যত সে রাইসাকে পড়ানোর চেষ্টা করছিল ততই তার মধ্যে রাইসার প্রতি এক অদ্ভুত আকর্ষণ তৈরি হচ্ছিল। কিন্তু তার মনে ছিল এক চিন্তা, রাইসা তো এমন একজন যার পারিবারিক অবস্থা তার নিজের থেকেও অনেক ভালো, আর সে তার নিজের পরিবারও মেধাবী, কিন্তু আত্মিকভাবে খুবই সীমাবদ্ধ। আপু, আমি জানি তোমার অনেক কিছু করতে ইচ্ছা থাকে, তবে পড়াশোনা করার সময়টুকু আলাদা হওয়া উচিত। হ্যাঁ, ঠিক বলেছ। তবে সবসময় কি পড়াশোনা করা যায়? মাঝে মাঝে মন চায় তো একটু সময় কাটাতে। আপু, পড়াশোনায় মন না দিলে যে কোনো সময় সেটা তোমার জন্য কঠিন হয়ে যাবে। তুমি যদি এই একবার মনোযোগ দিয়ে চেষ্টা করো, দেখো না কত কিছু বদলে যাবে। তুমি ঠিক বলো আদিপ, আমি চেষ্টা করব। আদিপ ও রাইসার মাঝে যখন এই ধরনের আলোচনা চলছিল তখন রাইসার মনে এক ধরনের অদ্ভুত অনুভূতি হচ্ছিল। রাইসা জানতো আদিপ তাকে অনেক মনোযোগ দিয়ে পড়াচ্ছে,
অথচ তাকে পাত্তা দেয় না। সে তার বন্ধুর মতো তাকে দেখছে, কিন্তু রাইসার মনে কিছু অজানা ইচ্ছা, কিছু অনুভূতি ছিল যা সে নিজের কাজে স্বীকার করতে পারছিল না। আদিব যদিও রাইসার প্রতি আকৃষ্ট হচ্ছিল, সে জানত রাইসা তার থেকে ধনী আর সে মধ্যবিত্ত পরিবারের সন্তান। সে কখনোই তার মতো একটা পরিবারে বসবাস করবে না, আর রাইসাও হয়তো তাকে পাত্তা দেবে না। এভাবেই একদিন যখন তারা আবার পড়াশোনায় মগ্ন ছিল, রাইসা একটু বিরক্ত হয়ে পড়ল। আদিব, আমি জানি তুমি একদম সিরিয়াস, কিন্তু একটু তাড়াতাড়ি থামো। আমি আর একটুও পড়তে পারছি না। আপু, আর একটু পড়ে নাও। তোমার জন্যই তো আমি পড়াচ্ছি, যাতে তুমি ভালো রেজাল্ট পেতে। তুমি খুব কেয়ারিং আদিব, তবে মনে হয় না আমি এত সিরিয়াসভাবে পড়তে পারবো। কিছু কিছু বিষয় তো আমাদের সিরিয়াস হতে হয়, কিন্তু যদি তুমি আরও কিছু সময় দাও তাহলে দেখবে পড়া সহজ হয়ে যাবে। তুমি তো ভালো টিউটর, তবে পড়া যেন না লাগে। আমি জানি আপু, কিন্তু আমি চাই তুমি সঠিকভাবে পড়াশোনা করো। আমি জানি তুমি পারবে। রাইসা একটু বিরক্ত হয়ে পড়ল। এভাবেই তাদের আলাপ চলতে থাকে। রাইসার মধ্যে এক অদ্ভুত ভালো লাগা ছিল আদিবের প্রতি, কিন্তু সে কখনো সেটা প্রকাশ করতে পারত না। আদিবও কখনো নিজের অনুভূতি প্রকাশ করতে পারেনি, কারণ তার মনে ছিল রাইসার পরিবারের ধন সম্পদ আর তার মধ্যবিত্ত জীবনকে কখনোই একসাথে মেলানো সম্ভব নয়। আপু, পড়ার সময় যদি একটু মনোযোগী হও তাহলে আরও ভালোভাবে সব কিছু আয়ত্ত করতে পারবে। হ্যাঁ জানি, কিন্তু মাঝে মাঝে মনোযোগ দিয়ে পড়া খুব কঠিন মনে হয়। তুমি তো সহজেই পড়াশোনা করতে পারো, তবে আমার জন্য কিছুটা চ্যালেঞ্জ মনে হয়। আপু, পড়াশোনা কঠিন লাগলে কিছু না কিছু ভুল করা স্বাভাবিক, কিন্তু একটুখানি মনোযোগ দিয়ে চেষ্টা করলে সব কিছু সহজ হয়ে যাবে। আমি জানি তুমি পারবে। তুমি তো শিক্ষকের মতো হয়ে যাচ্ছ আদিব। আমাকে তো অনেক সময় পড়তে তুমি উৎসাহ দাও, আমি তো ভাবতেই পারি না। না না, আমি শিক্ষক নই, তবে সত্যি যদি একটু চেষ্টা করো তবে সব কিছু সহজ মনে হবে। তুমি তো জানো সবসময় পড়াশোনা আমার ভালো লাগে না, কিন্তু তোমার কথায় মনোযোগ দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে আপু, তুমি পড়ার মাঝে একটু বিরতি নাও, তবে সব সময় মনোযোগী থাকো। আসলে তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো তাহলে তোমার জন্য সব কিছু অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, একবার চেষ্টা করি দেখি। কিন্তু জানো, মাঝে মাঝে পড়ার চেয়ে একটু বিশ্রামও দরকার হয়। ঠিক বলেছ আপু, একটু বিশ্রামও দরকার, তবে আবার পড়াশোনা শুরু করতে হবে। চলো এবার পড়াশোনায় মনোযোগ দাও, আমি এখানে আছি। তুমি যখন পড়ানোর চেষ্টা করো তখন মনে হয় যেন তুমি সব কিছু জানো। জানো, মাঝে মাঝে তোমার কথা শুনলে মনে হয় আমি কিছুই জানি না। আপু, তুমি অনেক কিছু জানো, শুধু একটু মনোযোগ দিলে আরও ভালোভাবে সব কিছু বুঝতে পারবে। রাইসার মধ্যে একটু বিরক্তি ছিল, কারণ আদিব সব কিছু এত সিরিয়াসভাবে বলছিল। কিন্তু তাকে বুঝতে হয়েছিল আদিব আসলে তার ভালোর জন্যই সব কিছু বলছে। সে নিজেই বুঝতে পারছিল না যে আদিব কেন তাকে এত গুরুত্ব দেয়, যদিও আদিবের মধ্যে তাকে নিয়ে এক অদ্ভুত অনুভূতি ছিল। সে কখনোই রাইসাকে তার পরিবারের অবস্থা নিয়ে চিন্তা করতে দিতে চায়নি। তুমি তো সবসময় এত সিরিয়াস কেন থাকো? মাঝে মাঝে একটু মজা করো, এত পড়াশোনা আর চিন্তা করো না। আপু, আমি জানি পড়াশোনা তো মজা নয়, তবে এই মুহূর্তে পড়া ঠিকঠাক হলে পরে মজা করাটা আরও ভালো লাগবে। তোমার এই চিন্তাভাবনা সত্যিই বেশ আলাদা। আমি তো অনেক সময় শুধু মজা করতে চাই, কিন্তু তুমি পড়া নিয়ে এত সিরিয়াস। তুমি যখন পড়াশোনা করতে শুরু করো তখন দেখবে একটু সময় দিতে পারলে মজা করাও হবে। ঠিক বলেছ, তবে আজকে একটু বিশ্রাম চাই। বিশ্রাম দরকার, তবে আমাদের পড়ার পরিকল্পনা তো রাখতে হবে। আবার একটু সময় নিয়ে পড়াশোনা করতে হবে। আদিব জানত রাইসা ভালোভাবে পড়তে চায়, কিন্তু কখনোই সে পুরোপুরি মনোযোগী হতে পারে না। আদিব যখন তাকে পড়াতে চেষ্টা করছিল তখন সে নিজেই বুঝতে পারছিল রাইসা তাকে সেভাবে গুরুত্ব দিচ্ছিল না, কিন্তু আদিবের মধ্যে জানাতি চিন্তা ছিল তাকে যেন রাইসার প্রতি কোনো কষ্ট না হয়। সে কখনোই নিজের মধ্যে সেই অনুভূতি প্রকাশ করতে পারছিল না। এই রাইসার প্রতি তার আকর্ষণ ক্রমেই বেড়ে যাচ্ছিল, তবে আদিব জানত তারও রাইসার সম্পর্ক কেবল একসীমে সীমাবদ্ধ। তাই রাইসার জীবন নিয়ে যা ভাবছিল আদিবের মনে তেমন কিছুই ছিল না। শুধু সে জানত রাইসাকে ভালোবাসা তার জন্য সঠিক হতে পারে না। এটা ঠিক আপু, কিছুটা বিশ্রাম নাও, তবে পড়াশোনায় মনোযোগ দিলে আমাদের আরও ভালো কিছু হবে। ঠিক বলেছ আদিব, আজকের মতো আমি বিশ্রাম নেব, কিন্তু পরের বার পড়াশোনায় মনোযোগ দেব।
এভাবেই তাদের মধ্যকার কথোপকথন চলতে থাকে। আদিপ রাইসার জন্য সর্বদা এক ভিন্ন ভাবনায় চিন্তা করত। সে জানত তার ভালোবাসা কখনোই রাইসার জন্য কোনো জায়গায় পৌঁছাতে পারে না। তবুও রাইসার প্রতি তার অনুভূতি সে আরেকটু না চাপিয়ে রাখতে পারছিল না। সেদিন আদিপকে একা দেখে রাইসা বলল, আদিব, একবার আমার দিকে তাকাও, কিছু বলতে চাই। কি হলো আপু, কিছু সমস্যার মধ্যে পড়েছো? না, আমি একটু অন্য কথা ভাবছিলাম। আদিব, কি ব্যাপার? কিছু সমস্যা হলে আমাকে বলো, আমি সাহায্য করতে পারবো। রাইসা কিছুক্ষণ চুপ থেকে তারপর রোমান্টিকভাবে বলা শুরু করে। তুমি জানো আমি অনেক দিন ধরে তোমার পাশে আছি। তুমি যেমন সিরিয়াস, আমি তেমন হাস্যকর। কিন্তু সব কিছু সত্ত্বেও আমি মনে করি তোমার পাশে থাকা খুব ভালো লাগে। তুমি খুবই মেধাবী, কঠোর পরিশ্রমী, আর নিজের জায়গায় খুবই সৎ। আমি জানি আমাদের পৃথিবী আলাদা। আমি জানি তোমার মতো সাধারণ একজন মানুষও আমার মতো ধনী ও সামাজিক স্ট্যাটাসের মানুষ হতে পারবে না। কিন্তু তবুও আমি তোমাকে একা থাকতে দেখতে পারি না। রাইসা একটু থেমে যায়, তারপর আদিবের চোখে চোখ রেখে আবার বলে, তুমি জানো আদিব, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার পাশে চাই। তুমি যদি আমার প্রস্তাব গ্রহণ করো তবে আমি আমার জীবনের সবচেয়ে সুখী মানুষ হব। আদিব এতক্ষণ সব কথা মনোযোগ দিয়ে শুনছিল, তারপর বলে, আপু, আমি তোমাকে সত্যিই সম্মান করি। তুমি একজন খুব ভালো মানুষ। তুমি অনেক কিছু অর্জন করেছো আর তোমার জীবন অনেকটা সহজ হয়ে গেছে, কিন্তু আমার পক্ষে তোমার মতো মানুষের পাশে দাঁড়ানো সম্ভব না। আমি জানি আমাদের স্ট্যাটাস আলাদা, আমাদের পৃথিবী আলাদা। আমি যদি তোমার মতো ভালোবাসার প্রস্তাব গ্রহণ করি তবে আমারও তোমার মতো বাঁচতে হবে, কিন্তু আমি অনেক কিছুতে পিছিয়ে আছি। রাইসা থমকে যায়। সে এমন উত্তর আশা করেনি আদিবের থেকে। আদিব, তোমার তো কিছু না থাকার কথা নয়। তুমি তো সবকিছু অর্জন করতে পারো। তুমি কি মনে করো আমি তোমার স্ট্যাটাস নিয়ে কোনো চিন্তা করি? না আপু, আমি জানি তুমি এক্সপেকটেশনের বাইরে চিন্তা করো, কিন্তু সত্যি কথা বলতে আমি এখনো অনেক কিছু শিখছি। আমার অনেক কিছু এখনো হাসিল করতে হবে। আমি জানি আমি তোমার মতো একটি পৃথিবীতে দাঁড়াতে পারবো না। তুমি কি জানো আদিব, আমি কখনো তোমার স্ট্যাটাস দেখতে চাইনি। আমার মনে হয় তোমার মতো একজন মানুষের সঙ্গে থাকতে পারলে আমি জীবনে কোনো কিছু হারাবো না। কিন্তু যদি তুমি না চাও তাহলে আমি তোমাকে আরও বেশি কিছু বলবো না। আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো আপু, কিন্তু আমি চাই না আমি কোনোদিন তোমার মতো একজন মানুষকে অসম্মানিত করি। তোমার মতো কাউকে সম্মান না দিয়ে ভালোবাসা জড়ানো আমার পক্ষে সম্ভব না। রাইসা তখন চুপ হয়ে যায়। এমন সময় আদিব চুপিসারে তার দিকে তাকায়, মনে কিন্তু কিছুই বলে না। কিছু বলার মতো কোনো কথা সে খুঁজে পাচ্ছে না। দিনগুলো চলতে থাকে, তবে রাইসার মন পরিবর্তিত হয়নি। প্রতিদিন এক এক করে সে আদিবের কাছে আসতো এবং তার ভালোবাসার কথা বলতো। আদিব যতই চেষ্টা করত, সে রাইসার এই গভীর অনুভূতি এড়িয়ে যেতে পারত না। রাইসা প্রতিদিনই আসতো, কখনো বা সরাসরি, কখনো বা অল্প করে, তবে তার ভালোবাসা যেন এক অসীম নদীর মতো প্রবাহিত হচ্ছিল। আদিব, আমি জানি তুমি হয়তো বিশ্বাস করো না, কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি জানি তোমার মতো একজন মানুষকে আমার পাশে দাঁড়ানোর কঠিন হবে, কিন্তু আমার হৃদয়ে কখনো অন্য কিছু চাইনি। আপু, তুমি জানো আমি তোমার প্রস্তাবকে সম্মান করি, কিন্তু আমাদের জীবনগুলো অনেক আলাদা। আমি চাই না আমার কারণে তোমার কোনো ক্ষতি হোক। তুমি কি মনে করো আমি ভয় পাচ্ছি? না আদিব, আমি তো সবার থেকে আলাদা। আমি শুধু তোমার পাশে থাকতে চাই, কিছু চাওয়ার জন্য নয়, শুধু তোমাকে ভালোবাসি বলেই। আমার জীবনে কখনো এমন কাউকে চেয়েছি যে আমাকে বুঝবে, আমার অসুখগুলো, আমার সুখগুলো। আদিব চুপচাপ কিছুক্ষণ মাথা নিচু করে ভাবতে থাকে, কিন্তু রাইসা থেমে থাকেনি। প্রতিদিন তার ভালোবাসার কথা যেন সুরের মতো বেরিয়ে আসতো। পরের দিন, আজও আদিব, আমি তোমাকে ভালোবাসি। তুমি যখন একটু শান্ত হয়ে থাকো, আমি ভাবি কিভাবে এত ভালো, এত মেধাবী একজন মানুষকে ভালোবাসা যায়। কিন্তু আমি জানি তুমি ঠিক বুঝতে পারবে না, তবুও আমি তোমাকে ভালোবাসি। আপু, তোমার কথা শুনে আমি কখনো কষ্ট পাই না, কিন্তু আমি জানি আমার জায়গা তোমার সাথে মিলবে না। আমার কি, আমার স্বপ্নের কোনো মূল্য নেই। তবে তুমিই তো বলেছো আমাদের পৃথিবী আলাদা। ঠিক, কিন্তু আমার হৃদয় তো এক জিনিসই চায়। আমি জানি আমার ভালোবাসা কখনো তোমার কাছে পৌঁছাবে না, তবে আমি কিছু বলবো না। শুধু জানো আমি তোমাকে সবসময় ভালোবাসবো। যদি কোনো দিন তোমার মন বদলায়, আমি তোমার পাশে দাঁড়াবো। তুমি যে আমাকে ভালোবাসো সেটা আমি জানি আপু, কিন্তু আমি চাই না তোমার ভালোবাসা এমনভাবে ক্ষতিগ্রস্ত হোক।
আমি তোমার স্বপ্নে থাকতে চাই না, তবুও আমার পৃথিবী তোমার মতো নয়। রাইসার ভালোবাসা কখনো থামবে না। তার মন ঠিক করেছে আদিবকে নিয়ে সে নিজের যাত্রা করবে। তবে আদিব জানে সে কখনো রাইসাকে সেভাবে ভালোবাসতে পারবে না। তার মনে এক ধরনের দ্বন্দ্ব চলছে, কিন্তু সে জানে তাদের সম্পর্কের বাস্তবতা হয়তো কিছুতেই মিলবে না। এভাবে রাইসার অটুট ভালোবাসা প্রতিদিনই একটু একটু করে আদিবের মনকে নাড়া দিচ্ছিল, যদি আদিব সেটা সঠিকভাবে বুঝতে চাইছিল না। রাইসা জানতো আদিব তাকে কখনোই সত্যিকারভাবে ভালোবাসবে না, তবুও তার ভালোবাসা ছিল অডিট। কিন্তু আজ রাইসা ঠিক করে নিয়েছিল সে অপেক্ষা করবে না। আজ সে একদম স্পষ্টভাবে আদিবকে প্রপোজ করবে, এবং যদি সে প্রত্যাখ্যান করে তাহলে তারপর আর কখনো পড়াশোনার দিকে মনোযোগ দেবে না। তার সেদিনের মনস্থিরতা ছিল দৃঢ়, আর তার চোখে একটা জেদও ছিল। সেদিন সন্ধ্যায় আদিব যখন রাইসাকে পড়তে আসে, তখন রাইসা এসে তার সামনে বসে তারপর বলে, আদিব, আমি জানি তুমি আমাকে কখনো ভালোবাসবে না, কিন্তু আমি তোমাকে আর একবার প্রপোজ করতে চাই। আমি তোমার জন্য সব কিছু করতে প্রস্তুত। তুমি যদি আমাকে গ্রহণ না করো তবে আমি তোমাকে একেবারে ভুলে যাব। তবে যদি তুমি আজ আমাকে প্রত্যাখ্যান করো আমি আর পড়াশোনা করব না। এগুলো শোনার পর আদিব কিছুক্ষণ চুপচাপ থাকে, তারপর ধীরে ধীরে উত্তর দেয়, রাইসা, তোমার কথা আমি আগে থেকেই জানি। তুমি আমার থেকে অনেক বেশি যোগ্য, অনেক বেশি সফল, কিন্তু আমি শুধু একজন সাধারণ ছেলে। আমাদের জীবন এক জায়গায় আসবে না। তোমার সামনে আমি খুব ছোট মনে করি নিজেকে। তুমি কি মনে করো আমি তোমার সঙ্গী হতে চাই শুধু তোমার পরিচয় জানার জন্য? আমি চাই না তুমি আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাও, কিন্তু আমি যদি এটা মেনে নিতাম তাহলে আমার হৃদয় কিভাবে বাঁচত? আমার ভালোবাসা তো আর নিঃশেষ হয়ে যাবে না। তুমি যে আমাকে ভালোবাসো আমি সেটা জানি রাইসা, তবে তুমি জানো তো আমি কখনো তোমাকে এইভাবে দিতে পারবো না। তুমি এই ভালোবাসার জন্য যাকে আশা করছো সে আমি না। তুমি যেভাবে জীবনটা গড়েছো আমার পক্ষে তা মেলে না। তাহলে তুমি আমাকে প্রত্যাখ্যান করলে আমি আজ থেকে পড়াশোনা বন্ধ করে দেব। আমি আর কখনো তোমার সামনে আসবো না যদি তুমি আমাকে এভাবে প্রত্যাখ্যান করো। তুমি যদি পড়াশোনা বন্ধ করতে চাও সেটা তোমার সিদ্ধান্ত, তবে আমি মনে করি তুমি এমনটা করার মতো মানুষ নও। তুমি খুব ভালো, তোমার সামনে অনেক বড় সুযোগ আছে। আমি তোমাকে কখনো থামাতে চাই না, তবে আমার সঙ্গে সম্পর্ক হওয়া সম্ভব নয়, এটা বুঝে নাও। রাইসা কিছুক্ষণের জন্য থমকে যায়, তারপর বলে, তুমি কখনো জানবে না আদিব তুমি কি হারিয়ে ফেললে, কিন্তু আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি আমার সিদ্ধান্ত পাল্টাবো না। যদি তুমি আমাকে গ্রহণ না করো তবে আমি একে একে সব কিছু ছাড়বো। রাইসার মুখে তীব্র কষ্ট, চোখে জল এসে ওঠে, কিন্তু তার মনোভাব ছিল দৃঢ়। সে জানতো আজকের পর সে আর কখনো কিছু মনে করবে না আদিবের জন্য। আদিবের জবাব যদি না হয় সে তার জীবনের অন্য পথে চলবে। কিন্তু আদিব কিছুটা দুঃখের সাথে জানতো সে রাইসাকে কখনো দিতে পারবে না, সেটা সে চায়। পরীক্ষার সময় ঘনিয়ে আসছে এবং রাইসা আর আদিব এবার একসাথে পড়াশোনা করছে। তাদের সম্পর্কের দূরত্ব যদিও বেড়েছে, তবুও একে অপরকে সাহায্য করা ছাড়া আর কোনো উপায় ছিল না। রাইসা বুঝতে পেরেছে সে যদি এখন চেষ্টা না করে তবে পরবর্তী সময়ে অনেক কঠিন হয়ে যাবে। আদিবও তার ভালোবাসার মানুষটিকে সাহায্য করতে চাইছে, কিন্তু সেই আগের মতো হৃদয়ে কোনো অভিমান নেই, বরং এখন শুধুই সহানুভূতি। পরীক্ষার আগে রাইসা এবং আদিব একসাথে পড়ছে, তবে রাইসার মধ্যে এক ধরনের পরিবর্তন এসেছে। তার আচরণে এক ধরনের দূরত্ব, যেন আগের মতো আদিবের সাথে সহজভাবে কথা বলা হচ্ছে না। সে ইচ্ছাকৃতভাবে নিজের মধ্যে একটা গুমট ভাব তৈরি করেছে। আদিব কিছুটা চিন্তিত, কিন্তু সে কিছু বলছে না, কারণ সে জানে রাইসার মনোভাব বদলে গেছে। এবার একটু কড়া ভঙ্গিতে বইয়ের পাতায় মনোযোগ না দিয়ে রাইসা বলে, আদিব এই বার্তাগুলো একটু দ্রুত বলে দিতে পারো? সময় নেই, আমি কিছুটা ধীর গতিতে পড়ছি। আদিব নীরবে মাথা নেড়ে একটু মনোসংযোগে থাকার চেষ্টা করে। হ্যাঁ অবশ্যই, তবে তুমি জানো একটু বেশি মনোযোগ দিলে তো তুমি অনেক দ্রুত বুঝতে পারবে। আমি জানি। রাইসা এখন আগের মতো আদিবের সঙ্গে হাস্যকর বা মজা করতে চায় না, বা তার কথায় সাড়া দেয় না। তার মধ্যে এক ধরনের অভিমান বা বিরক্তি স্পষ্ট হচ্ছে। যদিও সে আদিবের সাহায্য নিচ্ছে, কিন্তু তার মুখোপায় বা কথার মধ্যে আগের আন্তরিকতা নেই। আদিব নিজের মধ্যে কিছুটা কষ্ট অনুভব করে। রাইসা, আমি জানি তুমি কিছু বলছো না, কিন্তু যদি কিছু মনে হয় তাহলে আমাকে বলো। তুমি
কেন এমন করছো? রাইসা চুপ করে, চোখ নিচু করে। কিছু না, আমি ঠিক আছি। এভাবেই রাইসা আর আদিপের মধ্যে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে, তার স্পষ্ট হয়ে উঠেছে। আদিপ তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে, কিন্তু রাইসার এর বদলে যাওয়া মনোভাব তার জন্য একটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আদিপ মনে মনে ভাবছে। কি হচ্ছে রাইসা? কেন এমন পরিবর্তন? তবে আদিপের নিজের সমস্যা অথবা নিজের মনোভাবকে সে সরাসরি প্রকাশ করবে না। সে জানে এখন তাকে পড়াশোনায় মনোযোগ দেওয়া প্রয়োজন, আর রাইসার সাথে সম্পর্কে এই পরিবর্তন তার উপর চাপ সৃষ্টি করতে পারে। কিন্তু সে কোনো পদক্ষেপ নেবে কিনা সেটা সময়ই বলবে। আদিব, এই অংশটা একটু ভালোভাবে বুঝিয়ে দাও, মনে হচ্ছে কিছু বুঝতে পারছি না। অবশ্যই রাইসা, আমরা আবার একসাথে শুরু করি। ভেবে রাইসার প্রতি আদিপের সহানুভূতির সাথে সে তার কাজ করে যাচ্ছে, কিন্তু রাইসার মধ্যে আগের মতো আন্তরিকতা বা বন্ধুত্বের অনুভূতি নেই। এটা শুধু সময়ের ব্যাপার। রাইসা কি আদিপের প্রতি তার অনুভূতি আবার ফিরে পাবে, নাকি তাদের মধ্যে দূরত্ব ক্রমশই বাড়বে, তা এখন বলা যাচ্ছে না। পরীক্ষার দিনগুলো আসতে থাকে এবং আদিপ ও রাইসার মাঝে ধীরে ধীরে একটা শূন্যতা তৈরি হয়। আদিপ প্রতিদিন রাইসাকে পড়ানোর জন্য সময় দেয়, তবে রাইসার মধ্যে কোনো ধরনের প্রতিক্রিয়া নেই। সে যেন নিজেকে আরও বন্ধ করে ফেলেছে। তার মুখোবই কথাবার্তা, এমনকি তার নীরবতা, সব কিছুই যেন বদলে গেছে। আদিপ বুঝতে পারছে না কি হয়েছে। যদিও সে কিছুটা কষ্ট পাচ্ছে, তবে সে চুপ করে সব সহ্য করছে, কারণ সে জানে রাইসার মনোভাব পরিবর্তিত হতে সময় লাগতে পারে। আদিপ সাধারণভাবে রাইসাকে পড়ানোর চেষ্টা করে, কিন্তু বুকে কিছুটা শূন্যতা অনুভব করে। এই অংশটা একটু মনোযোগ দিয়ে পড়ো। যদি কোনো সমস্যা হয় আমাকে বলবে, আমি সাহায্য করতে পারি। রাইসা চুপ করে একেবারে কিছু বলছে না। তার চোখ পড়াশোনার বইয়ের পাতায়, কিন্তু মন কোথাও আরেক জায়গায়। রাইসা তার মনোযোগ পুরোপুরি বইয়ের মধ্যে না দিয়ে এক ধরনের শূন্য ভাব নিয়ে বসে থাকে। আদি বুঝতে পারে সে যা বলছে তার কোনো প্রতিক্রিয়া আসছে না, তবে সে এটাও জানে রাইসা এখন অন্য এক মানসিক অবস্থায় রয়েছে এবং তাকে অগ্রসর হতে একটু সময় লাগবে। রাইসা, তুমি বুঝতে পারছো? এই প্রশ্নের উত্তর যদি তুমি ভালোভাবে প্রস্তুতি নাও তাহলে পরের পরীক্ষায় খুব সহজ হবে। রাইসা তাকে এক চোখে দেখে কিন্তু কিছু বলছে না। সে কোনো ধরনের আগ্রহ দেখাচ্ছে না। তার চোখের মধ্যে এক ধরনের উদাসীনতা স্পষ্ট হয়ে ওঠে। আদিপ এখন তার পড়ানোর জন্য প্রস্তুত, কিন্তু রাইসার পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া নেই। সে মনে মনে ভাবছে, কি হয়েছে রাইসাকে? এতটা বদলে গেল কেন? পরীক্ষা একে একে চলে আসে এবং আদিপ তার প্রস্তুতি শেষ করে। রাইসাও প্রস্তুতি নিচ্ছে, তবে তার মধ্যে আগের মতো আগ্রহ নেই। সে শুধু পড়াশোনা করছে, কিন্তু আদিপের সাহায্য বা সমর্থন সে যেন আরও প্রয়োজন মনে করছে না। সেদিন পড়ার এক পর্যায়ে রাইসা বই বন্ধ করে আদিপকে বলে, আমি ঠিক আছি আদিব, তুমি আর ভাবনা করো না। রাইসা, তুমি যদি কিছু ভাবো বলবে, আমি আছি জানো। রাইসা শুধুমাত্র মাথা নেড়ে নিজের অবস্থান আরও কঠিন করে তোলে। আদিপ বুঝতে পারে তাকে সময় দেওয়া প্রয়োজন, কিন্তু পরীক্ষার আগে একে অপরের থেকে আরও দূরে চলে যাচ্ছে তারা। পরীক্ষার দিন এসে চলেছে। ক্যাম্পাসের পরিবেশও একেবারে আলাদা। ছাত্রছাত্রীরা তাদের প্রস্তুতি শেষ করে পরীক্ষা দিতে প্রস্তুত হচ্ছে, কিন্তু আদিপ আর রাইসার মধ্যে ব্যাপক পার্থক্য স্পষ্ট। আদিপ একদম শান্ত, সব কিছু ঠিকঠাকভাবে প্রস্তুত করে রেখেছে। তার চোখে কোনো উদ্বেগ নেই, কারণ সে জানে তার পরিশ্রম ও প্রতিশ্রুতি তাকে সফল করবে। কিন্তু রাইসা, সে একটু বিভ্রান্ত। পরীক্ষা নিয়ে তার মনোযোগের অভাব। তার মন এক জায়গায় থেমে গেছে। আদিপ জানে রাইসা এখন পর্যন্ত তার সাধ্যের সীমানায় পৌঁছায়নি, তবে তাকে কিভাবে সাহায্য করবে সেটা বুঝতে পারছে না। আজকের পরীক্ষাটা তো কি হবে জানি না, মনোযোগ দিয়ে পড়াশোনা করার মতো মনে হয় না। তবে আমি তো জানি আদিব সবসময় আমাকে সাহায্য করেছে, কিন্তু আমি তো আসলে তার জন্য কিছুই করতে পারি না। রাইসা এক প্রকার হতাশ হলেও সে জানে তার দায়িত্ব পালন করা দরকার। আর পরীক্ষার দিন সকালেই সে একবার ঘুম থেকে উঠে নিজেকে প্রস্তুত করতে শুরু করে।
তার মানসিক অবস্থা যে কোনো একদম স্বাভাবিক অবস্থায় নেই, সেটা সে নিজেই জানে। তবে নিজের মধ্যে কিছু পরিবর্তন করার চেষ্টা করছে। সে ঠিক করে নিল, আজ সে যাই হোক না কেন নিজের সবটুকু দিয়ে চেষ্টা করবে। রাইসা, তুমি অনেক কিছুই পারো, শুধু মনোযোগ দরকার। আমি তো তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু তুমি তো মানতে চাও না। কেন এমন হলো? আজ যদি তুমি ভালো না করো আমি কিছু করতে পারবো না। তবে আমি চেষ্টা করব তোমাকে সাহায্য করতে, যতটুকু পারি। আদি পরক্ষণেই রাইসার দিকে একবার তাকাই। সে জানে রাইসা তার থেকে ধনী আর তাদের সামাজিক অবস্থানও আলাদা, কিন্তু সে রাইসাকে সমর্থন দিতে চায়, কারণ তার প্রতি এক ধরনের দায়িত্ববোধ জন্মেছে। কিন্তু সে কিভাবে সাহায্য করবে রাইসাকে, কিভাবে বুঝাবে সে জানে না। পরীক্ষা শুরু হয় ক্যাম্পাসের সাইলেন্ট রুমে। পুরো পরীক্ষার সময়টায় সবাই কেবল নিজের কাজে মনোযোগী। আদিব তার কাগজে মনোযোগ দিয়ে উত্তর লিখছে। তার মাথায় কোনো ধরনের চিন্তা নেই, তার চোখে সে শুধুমাত্র পরীক্ষার প্রস্তুতি আর ফলাফল নিয়ে ভাবছে। কিন্তু কিছুক্ষণের জন্য তার মনে হয়, কিভাবে রাইসার অবস্থা হলো, সে কি পরীক্ষা দিচ্ছে ঠিকভাবে? আদিব মনে মনে ভাবে। রাইসা, যদি তুমি আরো মনোযোগী হতে তাহলে তুমি অনেক কিছুই করতে পারতে। কেন তুমি নিজের প্রতি এত কম বিশ্বাস রাখো? রাইসা তার কাগজে হাত চালাচ্ছে, তবে তার মুখে আগের মতো সেই আত্মবিশ্বাস নেই। তার ভাবানুগুলো এখন এখানে ঘুরপাক খাচ্ছে। আদিবের প্রতি তার অনুভূতি এখন আরও জটিল হয়ে গেছে। তাকে যখন প্রপোজ করেছিল সে প্রত্যাখ্যান করেছিল, আর এখন সে নিজে থেকে একটু আলাদা হয়ে গেছে। সে জানে আদিব তাকে পাত্তা দেয় না, কারণ তাদের সামাজিক অবস্থান আলাদা। কিন্তু তবুও কিছু একটা রয়েছে যা তাকে আরও আকর্ষণ করে। রাইসা চুপচাপ বসে বসে মনে মনে বলে, আদিব যদি জানতো আমি তাকে কি অনুভব করি, তাকে কতটা ভালোবাসি, তাহলে হয়তো অন্যরকম কিছু হতো। কিন্তু আমি জানি আমাদের মধ্যে যে ফারাক রয়েছে তা কখনো কমবে না। আমি নিজেও জানি না কিভাবে তাকে কাছে পেতে পারি। অবশেষে পরীক্ষার সময় এগিয়ে যায়। কিছু সময়ের জন্য সবার মনোযোগ কিছুটা কমে আসে, কিন্তু আদিব পুরোপুরি নিজেকে নিয়ন্ত্রণে রাখে। রাইসা অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই তার মনোযোগ জমে না। তার চোখের সামনে আদিবের মুখ, কিন্তু তার সাহায্য করার কথা মনে পড়ে। কিন্তু সে কি আদিবের সাহায্য নেবে? কিভাবে তাকে আবার কাছে পাবে? এমন সময় পরীক্ষার কাগজে একটি কঠিন প্রশ্ন এসে দাঁড়ায়। রাইসা একটু থমকে যায়। উত্তর জানলেও মনোযোগ ঠিকভাবে দিতে পারছে না। তার মনে ডুবে গেছে অন্য চিন্তা। সে জানে আজকের পরীক্ষার জন্য তার প্রস্তুতি ঠিক হয়নি, কিন্তু শেষ পর্যন্ত তার চেষ্টা করে যেতে হবে। রাইসা নিজে নিজে বলে, এটা কোনোভাবেই তো শেষ করতে পারবো না। তবে আদিব যদি জানতো আমি আসলে তার সঙ্গে কথা বলার সময় এমন কিছু ভাবছিলাম। রাইসা একটু দিশাহারা হয়ে পড়ল। আদিব তার পাশে এসে দাঁড়িয়ে দেখে তার মধ্যে এক ধরনের নীরব সমর্থন রয়েছে, যা রাইসার কাছে অনেক কিছু বলে। কিন্তু আদিব কিছু বলে না। সে জানে রাইসাকে নিজেকে ফিরে পেতে দিতে হবে। আদিব নিজের মধ্যে বলে, আজ রাইসার জন্য আমি কিছু করতে পারবো না, তবে যদি সে নিজেই চেষ্টা করে তবে সে একদিন সফল হবে। পরীক্ষা চলতে থাকে, কিন্তু আদিব আর রাইসার মধ্যে এক ধরনের অজানা বোঝাপড়া তৈরি হয়ে যায়। একদিকে যেখানে আদিব পড়াশোনা নিয়ে শান্ত, সেখানে রাইসা তার মানসিক অস্থিরতার আরও বেশি কষ্ট পাচ্ছে। কিন্তু আজকের পরীক্ষার পর দুজনেই বুঝতে পারবে তাদের সম্পর্কের মধ্যে আরও কিছু পরিবর্তন হতে যাচ্ছে, যা পরীক্ষার ফলাফল থেকে অনেক বেশি গভীর। পরীক্ষার শেষে সবার মাঝে কিছুটা চাপের বোধ কমে আসে, তবে রাইসা আর আদিবের সম্পর্কের মধ্যে কিছু পরিবর্তন হয়নি। সবার মনে এক ধরনের উদ্বেগ থাকলেও আদিব আর রাইসার মধ্যে কোনো বড় কথা হয়নি। বিশেষ করে রাইসা যে আদিবকে ভালোবাসে সেটা আদিব জানলেও সম্পর্কের মাঝে কোনো পরিবর্তন আনার ইচ্ছে নেই। পরীক্ষা শেষ হওয়ার পর ক্যাম্পাসে একে একে সবাই নিজেদের পথ ধরল। কিছু ছাত্রছাত্রী দলে দলে বেরিয়ে পড়ল, কেউ বা বন্ধুদের সঙ্গে গল্পে মেতে উঠল। তবে আদিব একা। সে জানে পরীক্ষার ফলাফল নিয়ে তাকে এখন চিন্তা করতে হবে, কিন্তু রাইসার অবস্থা একদম আলাদা। রাইসা একাকী ক্যাম্পাসের কোণে দাঁড়িয়ে আছে। অনেক সময় নিজের মধ্যে চোখে মুখে কিছুটা দুঃখ, কিছুটা অসন্তুষ্টি, যেন কিছু একটা হারিয়ে গেছে। আদিব নিজের মধ্যে বলে, এটা আর কতদিন চলবে? রাইসা, তুমি কি সত্যি বুঝতে পারছো আমাদের মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছে তা আর কখনো ভাঙবে না?
আমাদের অবস্থান আলাদা। তুমি যদি বুঝতে পারো তো। আদিব রাইসার কাছে যেতে চায়, তবে কিছু একটা তাকে আটকে রাখে। তার মনে এদিক দিয়ে কিছু একটা বলার ইচ্ছে জাগে, তবে মনে হয় সম্পর্কটা আরও জটিল হয়ে যাবে। রাইসা যদি তার কাছে আসতো তাহলে হয়তো কিছুটা খোলামেলা কথা বলা যেত, তবে সে নিজেও জানে এখন সময়টা সঠিক না। রাইসা তার বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলে, কিন্তু তার চোখ কোথাও হারিয়ে যায়। আদিবের দিকে তাকিয়ে রাইসার মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু কিছুটা নীরবতা। রাইসা নিজের মধ্যেই বলে, আজও কিছু হয়নি, তবে আমার তো মনে হচ্ছে কিছু একটা বদলানো উচিত। আদিবকে পেতে আমার কি করতে হবে? কেন সে আমাকে পাত্তা দেয় না? রাইসা একসময় ক্যাম্পাসের রাস্তায় হাঁটতে থাকে। তার সামনে অনেক কিছু চলছে, তবে তার নিজের মনে কিছুটা অস্থিরতা। সে জানে আদিবের কাছে পৌঁছানো কঠিন, তবে সে কখনো ছেড়ে দেবে না। তার জন্য আদিব অনেক কিছু, যতটুকু তার অন্তরে থাকে সে ছাড়তে রাজি। কিন্তু আদিব আদিব তখন চিন্তা করছিল, আজ কি একটু কথা বললে কিছু হয়? কিন্তু না, আমি জানি আমি কি করতে পারি। আমাদের অবস্থান তো এক নয়। আমি কেন তাকে কিছু বলতে যাব? আরও কিছু সময় পার হয়ে যায়। ক্যাম্পাসে সবাই নিজেদের আলাপ, কিন্তু আদিব এবং রাইসা একে অপরকে এড়িয়ে চলতে থাকে। তাদের মধ্যে কোনো কথা হয় না। আদিব নিজের জায়গায় থাকে, পড়াশোনায় মনোনিবেশ করে, আর রাইসা তার মনের এক অজানা শূন্যতা নিয়ে ক্যাম্পাস ঘুরতে থাকে। পরীক্ষার ফলাফল হয়তো দুজনের জন্য জীবনে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে, তবে তাদের সম্পর্কের মধ্যে কোনো বিশেষ পরিবর্তন আসেনি। আদিব চুপচাপ থাকে, রাইসা তার মধ্যে গুটিয়ে থাকে। তাদের মধ্যে এক ধরনের অশক্ত সম্পর্কের গ্লানি। যদিও তাদের মধ্যে অনুভূতির কোনো অভাব নেই, তবে সামাজিক অবস্থান ও প্রেক্ষাপট তাদের সম্পর্কের একটি অদৃশ্য দেওয়াল ঘিরে রেখেছে। রাইসা নিজের মধ্যে বলে, আমি জানি আমাদের সম্পর্কের কোনো পরিবর্তন আসবে না, কিন্তু আমি তো হাল ছাড়বো না। আদিব কিছু না বললেও আমি জানি কিছু একটা হবে। এভাবে চলতে থাকে তাদের দিনের অগ্রগতি। দুজনের মধ্যে কোনো ভাষ্য নেই, তবে অনুভূতিগুলো গভীর থেকে গভীরে জমে থাকে। আদিব এবং রাইসার মধ্যে এক ধরনের নীরব অনবরত চলমান এক সংকট। তবে ভবিষ্যৎ কি আনে তা সময়ই বলবে। রেজাল্ট প্রকাশের দিন ক্যাম্পাসে এক অদ্ভুত উত্তেজনা ছিল। সবার মধ্যে তারা হাসি, গা ছমছমে একটা আলাদা অনুভূতি। একদিকে পরীক্ষার ফলাফলের আশায়, অন্যদিকে কিছু মানুষের জীবনে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। রেজাল্ট বের হওয়ার পর সবার মুখে আনন্দ, কেউ বা দুঃখ, তবে রাইসা ছিল একদম আলাদা। তার মুখে কোনো উল্লাস ছিল না। সে জানতো তার রেজাল্ট ভালো আসবে, তবে তার মনে আরেকটা চিন্তা ছিল, এই রেজাল্ট কি আদিবের মন বদলাতে সাহায্য করবে? রাইসা তার রেজাল্ট হাতে নিয়ে কলেজের ক্যাম্পাসের দিকে এগিয়ে যায়। তার পা যেন একটু ভারী, তবে মনে তীব্র একটা অস্থিরতা। আদিব তার কাছে থাকলে তাকে একবার দেখানো উচিত, আবার প্রপোজ করার একটা সুযোগও তৈরি হয়েছে। কিন্তু আদিবকে কি সে একবারও বুঝাতে পারবে? তার মনে হাজারটা প্রশ্ন। রাইসা একসময় আদিবকে তার রুমে খুঁজে পায়। আদিব এক কোণে বসেছিল, মাথা নিচু করে পড়াশোনা করছিল। রাইসার উপস্থিতি তার কাছে অস্বাভাবিক মনে হলো, তবে সে কোনো প্রশ্ন করেনি। রাইসা কিছুটা জড়সড় হয়ে সামনে গিয়ে দাঁড়ায়। আদিব, আমি জানি তুমি সব সময় আমার থেকে আলাদা একটা অবস্থানে থাকো, কিন্তু আজ আমি তোমাকে কিছু বলতে এসেছি। আজকের রেজাল্টের পর আমি জানি কিছু একটা বদলাবে। আমি A+ পেয়েছি, কিন্তু এই রেজাল্টের চেয়ে বড় কিছু আছে যা আমি তোমার কাছে আশা করি। আদিব একবার তাকায়, তবে কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে চুপচাপ থাকে, যেন কিছুই হয়নি। রাইসা কিছুটা শক্তি নিয়ে আবার কথা বলতে শুরু করে। আদিব, আমি তোমাকে সব সময় পছন্দ করি। আমি জানি তুমি কখনো আমাকে ভাববে না, কিন্তু আমি তো কিছু বলবো না। আমি জানি আমাদের অবস্থান আলাদা, তুমি আমার থেকে আলাদা, তবে আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি আমাকে মেনে নিও। তুমি কি কখনো বুঝবে না আদিব? আদিব হালকা মাথা নেড়ে এক টুকরো হাসি ফেলে, তবে তার চোখে কোনো অনুভূতি নেই। আদিব চাচ্ছিল এখনই রাইসাকে জড়িয়ে ধরতে, কিন্তু সে পরিস্থিতির শিকার। আদিব ঠান্ডা গলায় বলে, রাইসা, আমি জানি তুমি ভালোবাসো, তবে আমাদের মধ্যে কোনো ভবিষ্যৎ নেই। তুমি সবসময় অন্য কিছু চেয়েছো, কিন্তু আমি তোমাকে কিছু দিতে পারবো না। আমাদের মধ্যে কোনো স্ট্যাটাস নেই রাইসা। রাইসার চোখে কিছুটা আঘাত।
পুরোটা হতাশ। সে তার পকেটে হাত রাখে, কিছুটা শক্ত হয়, তার গলা কাঁপন ধরতে থাকে। আদিপ, আমি জানি তুমি সত্যি বলেছ, কিন্তু আমি আর কিছু চাচ্ছি না। তুমি কখনো আমাকে বুঝবে না, আর কিছু বলার নেই। তবে আজকের পর আমি তোমার কাছে আসবো না, না কোনো কারণে, না কোনো অবস্থাতেই। আমাদের মধ্যে সব শেষ হয়ে গেছে। এ কথা বলে রাইসা ধীরে ধীরে পা চালাতে শুরু করে। তার চোখে কষ্ট, তার ভেতরে এক অজানা শূন্যতা। সবার মাঝে হাসি আর আনন্দ, কিন্তু তার মনে যেন এক গভীর অন্ধকার। রাইসা তখন মনে মনে বলে, বিদায় আদিপ, তুমি যখন এমন ভাবছো আমি আর কখনো ফিরে আসবো না, আমাদের সব শেষ হয়ে গেছে, তুমি আমাকে কখনো বুঝবে না, কিন্তু আমি তোমাকে ভালোবাসতাম। বিদায়, আর কখনো আমাদের দেখা হবে না। রাইসা ক্যাম্পাসের বাইরে চলে যায়। তার পায়ের আওয়াজ মিলিয়ে যেতে থাকে। আদিব তাকে কিছু বলতে চায়, কিন্তু তার মুখে কোনো শব্দ বের হয় না। রাইসা চলে গেছে, আর আদিব তাকে আটকে রাখতে পারল না। তারপর দীর্ঘ এক নীরবতা ভরে ওঠে। আদিব চোখ বন্ধ করে কিছুটা কষ্টের মধ্যে হালকা শ্বাস ফেল, কিন্তু তার ভেতর যে কিছু না বলে কথা ছিল, তা সে আর কখনো বলতে পারবে না। সেদিন রাতটা আদিবের জন্য খুবই কঠিন ছিল। রাইসার সাথে তার শেষ দেখা, সেই মুহূর্তের কথাগুলো তার মন থেকে যেন একটা গভীর কষ্ট বয়ে নিয়ে আসছিল। রাতে একা বসে বসে সে প্রচণ্ড কাটছিল, কিন্তু তার নিজের ভিতর এক অজানা শূন্যতা সৃষ্টি হচ্ছিল। রাইসার চলে যাওয়ার সিদ্ধান্তের পর সে নিজেকে অপরাধী মনে করছিল। ভাবছিল, যদি সেই মুহূর্তে রাইসাকে একটু বুঝিয়ে বলতে পারত, তাহলে কি সব কিছু অন্যরকম হতো। তার মন ক্ষোভ, হতাশা আর যন্ত্রণায় পরিপূর্ণ ছিল। সকালে ঘুম থেকে ওঠার পর আদিবের ফোনে কল আসে। তিনি তাকিয়ে দেখেন মিস্টার কায়সারের ফোন। তার বুকের মধ্যে একটা চাপ সৃষ্টি হয়, মনে মনে কিছুটা ভয় কাজ করছিল, কারণ মিস্টার কায়সারের সাথে এর আগেও কোনো যোগাযোগ ছিল না। তিনি দ্রুত ফোনটি ধরেন। হ্যালো আঙ্কেল, হঠাৎ এত সকালে কল করলেন, কোনো সমস্যা? আদিব, তুমি কোথায়? তাড়াতাড়ি হাসপাতালে চলে আসো। আদিব তখন কিছুটা ভয় পেয়ে যায়। আদিব বুঝতে পারে কিছু একটা বড় ধরনের বিপদ ঘটেছে, কিন্তু কি ঘটেছে তা সে জানে না। দ্রুত কাপড় পরে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। তার মনে একরকম অস্থিরতা কাজ করছে, তার সমস্ত শরীর যেন ভার হয়ে গেছে, আর তার মাথায় কেবল রাইসার কথাই ভেসে উঠছিল। হাসপাতালে পৌঁছানোর পর আদিব দ্রুত ভিতরে যায়। সেখানে মিস্টার কায়সার দাঁড়িয়েছিল। তার মুখে কোনো অনুভূতি নেই, চোখে অন্ধকার, অস্থির। তিনি আদিবকে দেখে দ্রুত এগিয়ে আসেন এবং কিছু না বলে তার গালে এক থাপ্পড় মারেন। আদিব হঠাৎ মিস্টার কায়সারের এমন ব্যবহারে অনেকটা অবাক হয়। মিস্টার কায়সার বলে, তুমি কিভাবে পারলে এমনটা করতে? আমি কখনো তোমার থেকে এমন কিছু আশা করিনি। আমার মেয়ের যদি কিছু হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না। তুমি কিভাবে পারলে আমার মেয়ের জীবনে এতটা অন্ধকার আনতে? এ কথা বলে মিস্টার কায়সার আদিবের হাতে একটা সাদা খামে ভরা চিঠি ধরিয়ে দেয়। আদিব খুবই অবাক হয়ে চিঠিটা নিয়ে পড়তে শুরু করে। তার হাতে কাঁপন ছিল। মিস্টার কায়সারের চোখে কান্নার জল জমেছিল, কিন্তু তার মুখে কোনো কথা নেই। তিনি চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলেন, যেন কিছু বলার শক্তি হারিয়ে ফেলেছেন। আদিব ধীরে ধীরে চিঠি খুলে পড়ে। চিঠির প্রতিটা শব্দ যেন তার হৃদয়ের ভিতরে ছুরির মতো বিচ্ছিল। চিঠিতে লেখা ছিল, প্রিয় আদিপ, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি জানি আমাদের মাঝে কখনো একসাথে হওয়া সম্ভব নয়। তুমি একজন ভালো ছেলে, কিন্তু তোমার সমাজ, তোমার স্ট্যাটাস আমাদের মাঝে দেওয়াল তৈরি করেছে। আমি কখনোই তোমাকে নিয়ে সুখী হতে পারবো না। তুমি সব সময় আমাকে বুঝলে না। আমি জানি তোমার মাঝে এমন কোনো শক্তি নেই যা আমাকে সাহস দিতে পারে। তুমি আমার জন্য কিছুই করতে পারবে না, কিন্তু আমি তোমাকে কখনো ভুলবো না। তুমি যেভাবে আমাকে সময় দিয়েছিলে, সাহায্য করেছিলে, তাতে আমি চিরকাল কৃতজ্ঞ। আমি জানি তুমি একদিন বুঝবে, কিন্তু আজকের পর আমাকে বিদায় দিতে হবে। আমাদের হয়তো আর দেখা হবে না। বিদায় আদিপ। আদিবের চোখে অঝরে পানি চলে আসে। সে আর তার দৃষ্টি সামলাতে পারে না। পুরো পৃথিবী যেন অন্ধকার হয়ে গেছে। সে চিঠি হাত থেকে ফেলে দেয় এবং মিস্টারের সামনে হোঁচট খেয়ে পড়ে যায়। আদিবের চোখ দিয়ে তখন পানি পড়ছিল। সে মিস্টার কায়সারকে বলে, রাইসা কোথায়? রাইসা আত্মহত্যা করার চেষ্টা করেছে, এখনো ওডিতে আছে। এ কথা শুনে আদিব থমকে যায়। তার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছিল। এটা এটা কি হতে পারে? রাইসা, তুমি কেন এমন করলে? এটুকু বলে আদিব অজ্ঞান হয়ে যায়। তার শরীর মাটিতে পড়ে যায়।
হাসপাতালের পরিবেশে সবাই আতঙ্কিত হয়ে যায়, তবে আদিবের মানসিক অবস্থা খুবই অন্ধকার। আর রাইসার শেষ কণ্ঠ তার কানে প্রতিধ্বনিত হতে থাকে। আদিবের যখন জ্ঞান ফিরে, হঠাৎ তার চোখ খুলে দেখে রাইসা তার পাশে বসে, তার হাত ধরে বসে রয়েছে। রাইসার চোখে অশ্রু, তার চোখে কিছু অব্যক্ত কষ্ট, কিছু ভয়, কিন্তু অপূর্ণতা। আদিব ধীরে ধীরে উঠতে চেষ্টা করে, কিন্তু তার শরীরটা দুর্বল ছিল। সে রাইসাকে দেখার পর চোখের কোণে একটু পানি জমে ওঠে। রাইসা, তুমি ঠিক আছো? রাইসা আদিবের চোখে চোখ রেখে কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর সে আসতে পড়ে আদিবের বুকের মাঝে আর কাঁদতে কাঁদতে বলল, আদিব প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি এটা করতে চাইনি। বাবা মা আমাকে এমনটা করতে বলেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আদিব কিছু সময় চুপ থাকে, তার চোখে ঘোর লাগে, কিন্তু সে রাইসাকে শান্ত করতে চায়। তারপর সে ধীরে ধীরে রাইসাকে আলতো করে কোলে টেনে নেয় আর বলে, মানে কি রাইসা? আমি কিছুই বুঝতে পারছি না। তোমার বাবা মা কি বলেছে? রাইসা এবার একটানে তার চোখের পানি মুছে কাঁদতে কাঁদতে উত্তর দেয়, আসলে কালকে সত্যি আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম, কিন্তু বাবা মা আমাকে বাঁচিয়ে নেয়। তারপর তারা আমাকে জিজ্ঞেস করে কেন আমি এমন কিছু করতে চেয়েছিলাম। তখন আমি সব কিছু খুলে বলি, সব কিছু জানাই। তারপর তারা আমাকে এটা করতে বলে। তারা আমাকে বলেছিল আমি যদি সত্যিই তোমাকে ভালোবাসি তবে তারা আমাদের সম্পর্কের ব্যাপারে কোনো আপত্তি করবে না। আদিবের চোখে বিস্ময় আর হতাশার মিশ্রণ দেখা যায়। সে গভীরভাবে শ্বাস নেয়, তারপর রাইসাকে সামলাতে তার মাথায় হাত রেখে বলল, রাইসা, তুমি কি জানো এই পৃথিবীতে কোনো কিছুই কখনোই তোমার জন্য এতটা কঠিন ছিল না, কিন্তু আমি জানি তুমি এই পথে হাঁটতে চেয়েছিলে, কারণ তুমি নিজের কষ্টের থেকে পালাতে চেয়েছিলে। আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না। রাইসার চোখে হালকা আলো ফুটে ওঠে। সে আবার আদিবকে এক ঝলক চিন্তা করে দেখে বলে। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, তবে আদিব তুমি সত্যিই কি আমাকে ক্ষমা করতে পারবে? আদিব একটু নীরব থাকে, তারপর মাথা নিচু করে বলল, আমার কাছে ক্ষমা চাওয়া রাইসা, আমার কাছে ক্ষমা পাওয়া রাইসা কোনো বড় ব্যাপার নয়। আমি জানি তুমি আর তোমার পরিবার আমাদের সম্পর্কের ব্যাপারে এমন সিদ্ধান্ত নিয়েছ, তবে আমি জানি আমরা যদি একে অপরকে বুঝি তখন আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে। এখন রাইসার বাবা মা এসে দাঁড়িয়ে। তারা আদিব এবং রাইসাকে শান্তভাবে দেখে। তারপর রাইসার মা মুখ খুলে বলেন, আদিব, বাবা আমাদের ক্ষমা করে দিও। তুমি রাইসাকে ভালোবেসেও নিজেকে ওর থেকে দূরে সরিয়ে রাখতে, তাই আমরা এমনটাই করেছি। আমরা জানি যে তোমরা দুজন একে অপরকে ভালোবাসো। আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই যদি তোমরা একে অপরকে ভালোবাসো, কিন্তু তুমি যদি কোনো ক্ষতি করতে চাও তবে আমাদের পরিবারের জন্য সত্যিই বড় কিছু হবে না। আদিব, আমি তোমাকে বলছি, যদি তোমরা একে অপরকে ভালোবাসো তাহলে আমাদের কোনো আপত্তি নেই, তবে তুমি যেন রাইসাকে সুরক্ষা দাও। আমাদের আশা যেন এই নতুন সম্পর্কের মধ্যে কোনো কষ্ট থাকবে না। রাইসা ও আদিব একে অপরকে এক নিঃশ্বাসে দেখে তাদের চোখে নতুন এক আশার আভা, নতুন একটি শুরু। আদিব আমি জানি আমাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হচ্ছে। আজ থেকে আমরা একে অপরকে কখনোই হারাবো না। হ্যাঁ রাইসা, আমরা একে অপরকে ভালোবাসবো এবং যে কোনো পরিস্থিতি। রাইসা এবং আদিবের সম্পর্ক যেন একটি নতুন সূচনা নিয়ে এগিয়ে চলেছিল। তাদের মধ্যে যা ছিল তা একে অপরকে উপলব্ধি, অনুভব এবং বিশ্বাস করার শক্তি ছিল। বহু মাসের পর তাদের সম্পর্কের জায়গায় প্রেমের মিষ্টি আলো, ভরসা আর সম্মানের বুনন ঘটেছিল। বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর রাইসা এবং আদিব একে অপরের পরিবারকে আরও ভালোভাবে জানার সুযোগ পেল। তারা জানলো একে অপরকে তাদের পরিবারের অঙ্গ হয়ে যেতে হবে, যেখানে ভালোবাসা শুধু দুজনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পরিবারের সকলের মনোভাবের উপরও নির্ভর করে। একদিন আদিব তার পরিবারের সাথে রাইসার বাবা মায়ের কাছে গিয়ে বলেন, আপনারা জানেন রাইসা এবং আমি একে অপরকে ভালোবাসি, আর আমরা আমাদের ভবিষ্যৎ একসাথে কাটাতে চাই। আমি জানি অনেক কিছু ছিল আগে, কিন্তু আজ আমি প্রমাণ করতে চাই যে আমি তাকে প্রতিদিন ভালোবাসবো এবং তার পাশে থাকবো। রাইসার বাবা মা কায়সার তার কথা শোনার পর কিছুক্ষণ চুপ থাকেন। তারপর তিনি আদিবকে হালকা হেসে বলেন, আদিব, আমি জানি তুমি সত্যিই আমাদের মেয়েকে ভালোবাসো এবং আমরা চাই তুমি তাকে সঠিকভাবে ভালোবাসো।
আমরা তোমাদের সম্পর্ককে সম্মান করি। এভাবেই দুই পরিবার এক হয়ে যায় এবং বিয়ের প্রস্তুতি শুরু হয়। রাইসা এবং আদিব দুই পরিবারের সম্মতি পেয়েই তারা তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি উদযাপন করতে প্রস্তুত হয়। বিয়ের দিন গুঞ্জন আর আনন্দের মঞ্চে ছিল। রাইসা একটি সুন্দর সাদা শাড়িতে সজ্জিত হয়ে আসে আর আদিব তার নতুন জীবন সঙ্গীকে দেখে মুগ্ধ হয়ে যান। আদিব এক দৃষ্টিতে তার হবু বউয়ের দিকে তাকিয়েছিল। তাদের চোখে আগে সেই টানাপোড়েন, কষ্ট আর হতাশা আর কিছুই ছিল না, শুধু ছিল একসঙ্গে থাকার জন্য ভালোবাসা। বিয়ের স্টেজে রাইসা, তুই তাহলে তোর ভালোবাসা আদায় করে ছাড়লি? হ্যাঁ, আমার জিনিস শুধু আমারই, সেটাতে আর কেউ হাত দিতে পারবে না। আদিব পাশেই বসে তাদের কথা শুনছিল। তখনই একটু মজা করার জন্য বলে, যদি কেউ তোমার ভালোবাসার জিনিসে হাত দেয় তাহলে কি করবে? তোর দেখে জানার খুব শখ, আমি করব। দাঁড়া, বিয়েটা হতে দে, তারপর দেখাবো। আল্লাহ গো, আমি এ কারে বিয়ে করতে যাচ্ছি যে কিনা বিয়ের আগেই তার হবু জামাইকে হুমকি দেয়? এভাবেই এক আনন্দমুখর পরিবেশে বিয়ে হয়ে গেল আদিব ও রাইসার। আদিব রাইসাকে নিয়ে তার নতুন জীবনের পথে হাঁটতে শুরু করে। তাদের মধ্যে এখন কোনো ভেদাভেদ নেই, শুধু দুটি হৃদয়ের মিলনের গল্প। তাদের সম্পর্ক শুধু একটি ভালোবাসা নয়, বরং একে অপরের জন্য বিশ্বস্ততা, সমর্থন ও পরিবেশের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি করে। বিয়ের পর আদিব ও রাইসার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছিল। তাদের বাসর রাতের মুহূর্ত ছিল বিশেষ এবং স্মরণীয়। দিনভর কনের সাজগোজ, অতিথিদের ঠাট্টা, আনন্দের মঞ্চের পর যখন রাত নেমে এলো, তখন এক অদ্ভুত অনুভূতি উতলিয়ে উঠল রাইসা ও আদিবের মধ্যে। বাসর রাতে রাইসা যখন ঘরে ঢুকলো, তখন আদিব তার দিকে তাকিয়ে থাকলো একদম মুগ্ধ হয়ে। রাইসা তার সাজ পোশাকের সৌন্দর্য, স্নিগ্ধতায় যেন আলাদা এক দুটি ছড়িয়ে দিয়ে চুপচাপ এক কোণেই দাঁড়িয়েছিল। তার চোখে কিছুটা শঙ্কা ছিল, তবে আদিবের চোখে ছিল শুধু ভালোবাসা এবং আশ্বাস। রাইসা, তুমি খুব সুন্দর। রাইসার গালগুলো রাঙ্গি ওঠে, তার নীরবতা কিছুটা চুপ হয়ে যায়, কিন্তু তার হৃদয়ের ভিতর এক অদৃশ্য অনুভূতি সৃষ্টি হতে থাকে। এমন সময় আদিব তার কাছে এগিয়ে যায়, আলতো করে তার হাত ধরে বলে, আমি জানি আমাদের অনেক কিছু ছিল, কিন্তু আজ এই মুহূর্তে আমি তোমার পাশে আছি। রাইসা চোখে জল জমিয়ে আদিবের দিকে তাকায়, তারপর ধীরে ধীরে বলে, আমিও জানি আদিব, আজকের পর থেকে আর কোনো ভয় নেই। আমরা একে অপরের জন্য আছি এবং এটাই আমাদের নতুন শুরু। আদিব রাইসার হাত আরও শক্ত করে ধরেন এবং তাকে একটানা তাকিয়ে থেকে বলে, তুমি জানো আমি তোমার সাথে সুখী। আমি প্রতিদিন তোমার পাশে থাকতে চাই এবং তোমার ভালোবাসার সাথে জীবন কাটাতে চাই। এই কথা শুনে রাইসা তার চোখের কোণে, ঠোঁটের এক কোণায় হাসি ফোটাতে পারে। তারপর ধীরে ধীরে তিনি আদিবকে কাছে টেনে আনেন, তার বুকের মাঝে ঢুকে গিয়ে বলেন, আদিব, আমি খুব ভেবেচিন্তে তোমার পাশে থাকতে চাই। আদিব তাকে আরও কাছে টেনে নিয়ে তার চুলে হাত বুলাতে বুলাতে বলে, এটা আমার জন্য সত্যি একটি নতুন জীবন রাইসা। আমি তোমাকে কখনো হারাতে চাই না। তাদের চোখে ভালোবাসা এবং বোঝাপড়া ছিল, এমন এক নীরব ভাষায় যা শব্দের চেয়ে অনেক বেশি বলার মতো ছিল। বাসর রাতের সেই বিশেষ মুহূর্তে তারা একে অপরকে পরিপূর্ণভাবে অনুভব করেছিল। রাইসা আদিবের ঠোঁটগুলোর উপর অত্যাচার করছিল। আদিব তখন তাকে কোনো বাধাই দেয় না। তারপর আদিব ধীরে ধীরে রাইসার উপরে উঠে পড়ে। পরবর্তীতে রাইসা ও আদিব একে অপরের মধ্যে এমন একটি বন্ধন স্থাপন করলেন যা শুধু ভালোবাসা না, এটি ছিল দুজনের এক অটুট বিশ্বস্ততা। সঙ্গী হয়ে জীবনের সকল মুহূর্ত ভাগ করে নেওয়ার সংকল্প। বিয়ের পরের দিন সকাল ছিল খুবই বিশেষ। সূর্যের আলো ধীরে ধীরে রুমের জানালা দিয়ে ভেতরে প্রবাহিত হচ্ছিল এবং সেই সোনালি আলোয় রাইসা ও আদিবের ঘরটি যেন আরও মধুর হয়ে উঠছিল। আদিব তার চোখ খুলে দেখল রাইসা তার পাশে শুয়ে আছে আর তার মুখে এক মিষ্টি হাসি। তবে রাইসা ছিল কিছুটা লজ্জিত। প্রথম দিনের পর এখন সেই অনুভূতিটা আরও জটিল হয়ে উঠেছে। আদিব ধীরে ধীরে বিছানায় উঠে বসে। সে জানত রাইসা নতুন জীবনে আসছে এবং তার জন্য কিছুটা অস্বস্তি থাকা খুবই স্বাভাবিক।
তবে আদিবের মন ছিল একদম অন্যরকম। সে জানতো এই নতুন জীবনটা অনেক সুন্দর হবে, আর এই নতুন জীবনে তার সঙ্গী হবে রাইসা। তাই সে কিছুটা রোমান্টিক মিষ্টি কথা বলার সিদ্ধান্ত নিল। তুমি জানো রাইসা, আজ থেকে আমি তোমার সাথে প্রতিটি মুহূর্ত কাটাতে চাই। আমি চাই তুমি সবসময় সুখী থাকো, আমার পাশে থাকো। রাইসা একটু লজ্জা পেয়ে ধীরে ধীরে বিছানায় দিকে তাকালো। তার গাল দুটো হালকা লাল হয়ে গেল এবং সে কিছু বলার আগে আদিব তাকে আরো কাছে টেনে নিল। আজকের দিনটা শুধু তোমার জন্য। তোমার হাসি, তোমার উপস্থিতি আমার প্রতিটি দিনটাকে আলাদা করে দেয়। রাইসা মাথা নিচু করে তার হাত দিয়ে ঠোঁটের কোণায় কিছুটা হাসির ইঙ্গিত দিল। তার মনে কিছুটা অস্বস্তি কাজ করছিল, কিন্তু আদিবের মিষ্টি কথা ও মনোমুগ্ধকর ব্যবহার তাকে শান্তি ও ভালোবাসার অনুভূতি দিচ্ছিল। আদিব তুমি খুব রোমান্টিক। আদিব তাকে কোমলভাবে স্নেহ করে বলল। তুমি যদি জানো রাইসা, আমি এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। রাইসা এবার আরও বেশি লজ্জিত হয়ে গেল। তার মুখের রং আরও লাল হয়ে গেল। সে কোনোই দিয়ে বিছানার দিকে ইশারা করল যেন একটু সময় নেই, কিন্তু আদিব তখনও তার পাশে বসেছিল। তার চোখে শুধুই ভালোবাসা। তুমি যদি জানো, আমি প্রতিদিন তোমার এই হাসি দেখতে চাই। রাইসা সোজা হয়ে দাঁড়িয়ে হাত দিয়ে নিজের চুল সরিয়ে মুখটা নিচু করে বলল। আদিব আমি কিছু বললে তুমি রেগে যাবা না তো? আদিব তার হাত টেনে নরমভাবে তার পাশে বসে বলল। কোনো কথা বলার জন্য রেগে যাওয়ার কিছু নেই রাইসা, আমি তোমার কাছে সব কিছু শুনতে চাই। রাইসা এবার কিছুটা সংকোচ নিয়ে বলল। আদিব আমি এখনো অনেক কিছু শিখছি। আমাদের একসাথে এই নতুন জীবনটা কাটাতে হবে, তবে কখনো কখনো কিছুটা সময় আমাকে প্রয়োজন হয়। আদিব মুচকি হাসি দিয়ে তার মাথায় হাত রাখল। তুমি কোনো কিছু চিন্তা করবে না রাইসা, আমি এখানে আছি এবং তোমার পাশে থাকবো। রাইসা আবার কিছুটা শঙ্কিত হয়ে বলল। তবে আদিব আমি জানি আমাদের জীবনে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। আদিব তার হাত ধরে দৃঢ়ভাবে বলল। হ্যাঁ, অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা একসাথে আছি এবং এটাই সব থেকে বড় বিষয়। এই সময় রাইসার চোখে আবার আর্দ্রতা চলে আসে, তবে আদিব তাকে তার বাহুতে জড়িয়ে নেয়। তাদের মধ্যে এক নিঃশব্দ ভাষা তৈরি হয়, যেখানে কোনো শব্দের প্রয়োজন ছিল না। রাইসার হৃদয়ের ভেতরে এক ধরনের শান্তি ও ভালোবাসা ভরে ওঠে। ধন্যবাদ আদিব। আদিব তার মাথায় এক চুমু দিয়ে বলে। আমাদের জীবনের সেরা মুহূর্তগুলো এখনো আসেনি রাইসা। তাদের দুজনের মধ্যে সেই মিষ্টি মুহূর্তটা অমিল হয়ে থাকে, যেখানে ভালোবাসা আর বোঝাপড়ার পূর্ণতা ছিল। বিয়ের পরে এই সকালে রাইসা আর আদিব একটি ছোট্ট নিরিবিলি হানিমুনে যাওয়ার সিদ্ধান্ত নেন। গন্তব্য ছিল একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পাহাড়ি এলাকা, যেখানে তারা একসাথে সময় কাটাতে চেয়েছিল। আদিব ও রাইসা জানত এই মুহূর্তে তাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হচ্ছে এবং এই হানিমুন তাদের সম্পর্কের শক্তি আরও দৃঢ় করবে। দুদিন পর তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। তারা সেখানে পৌঁছে হোটেল রুমে পৌঁছানোর পর রাইসা এবং আদিব একে অপরকে অবাক হয়ে দেখছিল। রাইসার চোখে ছিল এক নতুন আনন্দ, এক নতুন স্বপ্নের শুরু। আদিব তাকে হাসি মুখে দেখিয়ে বলে। তুমি জানো রাইসা, আমি এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তোমার সাথে এই সময় কাটানো আমার জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা। রাইসা একটু লাজুক হয়ে বলল। আদিব তুমি জানো না, কিন্তু আমার মনে হয় এই হানিমুন শুধু আমাদের সম্পর্কের জন্য নয়, বরং আমাদের সম্পর্ককে নতুন করে চেনার জন্য। আদিব তার হাত ধরে গভীর এক নিঃশ্বাস নিয়ে বলল। ঠিক বলেছ রাইসা, আমাদের মধ্যে অনেক কিছু শিখতে হবে, কিন্তু একসাথে থাকার এই সময়টুকু আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করবে। দুজনেই রুমের জানালা দিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখছিল। সবুজ পাহাড়, সাদা মেঘ আর শান্ত নদী। এই সুন্দর দৃশ্য তাদের সম্পর্কের মতোই নিস্তব্ধ ও শান্ত। আদিব রাইসাকে একটি সুন্দর প্যাকেট থেকে ছোট্ট একটি নেকলেস বের করে দিল। নেকলেসটির মধ্যে ছিল একটি ছোট্ট হার্ট আকৃতির হার, যা ছিল তাদের সম্পর্কের প্রতীক। এটা তোমার জন্য রাইসা, এই হার তোমাকে সারা জীবন মনে করিয়ে দিবে আমি তোমার পাশেই আছি। রাইসার চোখে জল ধরে রাখতে পারেনি। এই ছোট্ট কিন্তু মিষ্টি উপহার তার হৃদয়কে ছুঁয়ে গেল। সে আদিবকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল। আদিব তুমি জানো, তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ ছিল। এখন আমি সত্যিই সুখী, কারণ
তুমি আমার সঙ্গে আছো। আদিব তার মাথায় হাত রেখে বলল, তুমি যদি জানো আমি কিভাবে অপেক্ষা করছিলাম এই মুহূর্তের জন্য রাইসা, তোমার সাথে সব কিছু শেয়ার করতে চাই। এরপর তারা একসাথে হোটেল রুম থেকে বের হয়ে সুন্দর পথের ধারে একে অপরের হাত ধরে হাঁটতে হাঁটতে তারা কথা বলছিল নিজেদের ইচ্ছা, স্বপ্ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। একে অপরের প্রতি তাদের ভালোবাসা ও বিশ্বাস দিনে দিনে গভীর হয়ে যাচ্ছিল। আদিব, আমি জানি আমাদের জীবনটা খুব সাধারণ ছিল আগে, কিন্তু এখন আমি অনুভব করছি আমরা একে অপরকে আরো ভালো করে বুঝতে পারছি। একে অপরকে বুঝতে চাই, ঠিক তাই রাইসা। তুমি আমার জীবনে আশীর্বাদ হিসেবে এসেছো এবং আমি প্রতিদিন তোমার সাথে কাটানোর জন্য প্রস্তুত। পাহাড়ের চূড়ায় পৌঁছে তারা একে অপরের এক স্নিগ্ধ দৃষ্টিতে দেখছিল। রাইসা বলল, আমরা যদি একে অপরকে ভালোবাসি তাহলে সব কিছুই সহজ হয়ে যাবে। আদিব তাকে এক গভীর দৃষ্টিতে দেখল এবং বলল, একটা কথা বলি রাইসা, আমরা কি একে অপরকে আরো বেশি করে বুঝে চলবো? রাইসা অল্প একটু হাসল এবং নরমভাবে বলল, হ্যাঁ আদিব, আমরা একে অপরকে বুঝে চলবো, কারণ এখন আমাদের ভালোবাসা সব কিছুই জয় করবে। এরপর সন্ধ্যায় তারা একসাথে ডিনার করতে বের হয়। রোমান্টিক আলোকিত জায়গায় বসে তারা একে অপরের চোখে চোখ রেখে কথা বলছিল। সেই মুহূর্তে পৃথিবী যেন থমকে গিয়েছিল, শুধু দুজনের সঙ্গে তাদের ভালোবাসা আর নিঃশব্দে চলার সময়। তুমি জানো রাইসা, এই পৃথিবীতে আমার সবচেয়ে বড় পছন্দ তুমি। রাইসা মুচকি হেসে বলল। আমিও তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি আদিব। সন্ধ্যায় তাদের ভালোবাসা এক নতুন উচ্চতায় পৌঁছায়। তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে থাকে এবং তারা জানে একে অপরের পাশে থাকলে তার পৃথিবীকে জয় করতে সক্ষম। সেদিন রাতে আচ্ছা রাইসা, চলো আমরা এখান থেকে আমাদের ফিউচার প্ল্যান করে নেই। অবশ্যই, তাহলে বলো কি কি করবে? আরে বলবো মানে, তুমি কি কিছুই বোঝো না? আরে তুমি এত উল্টাপাল্টা কথা না বলে সোজাসুজি বলো। আমার লাগবে, কি লাগবে? তোমার জুনিয়র ভার্সন লাগবে। এই কথা শুনে রাইসা কিছুটা লজ্জা পায়। তারপর রাইসা বলে, তাই নাকি? জানো আদিব, আমারও না খুব ইচ্ছা মা ডাক শোনার। তাহলে তো আর দেরি করার কোনো প্রশ্নই আসে না, আজকে জুনিয়র ভার্সনের ব্যবস্থা করব। আদিবের এমন কথা শুনে রাইসা কিছুটা লজ্জা পায়। তোমার মুখে কি কিছুই আটকায় না? আরে আমার লজ্জাবতী তো দেখি লজ্জা পেয়েছে। এই কথা বলে আদিব রাইসাকে তার বাহুতে আবদ্ধ করে নেয় আর রাইসার ঠোঁটজোড়া দখল করে নেয়। রাইসাও তাকে রেসপন্স করে। রাইসা এবং আদিবের সম্পর্ক এক নতুন অধ্যায়ে প্রবেশ করলো। হানিমুনের পর তার জীবনের পথে একে অপরের পাশে থাকার প্রতিজ্ঞা করে, কখনো একে অপরকে হারাবে না। আদিব এবং রাইসা দুজনেই বুঝতে পারে ভালোবাসা মানে শুধু একে অপরকে চাওয়া নয়, বরং একে অপরের সুখ, দুঃখ, স্বপ্ন এবং সমাধান খোঁজা। বিয়ের পর তাদের সম্পর্ক আরও গভীর হয়। আদিব তার কাজের প্রতি নিষ্ঠা আর রাইসার উৎসাহ একে অপরকে প্রেরণা দেয়। তারা একে অপরের জন্য সর্বদা সেখানে থাকে, কখনো ছোট কখনো বড় সিদ্ধান্ত নিয়ে একে অপরকে সমর্থন করে। একদিন কিছু সময় পর রাইসা তার কাজের জায়গায় সাফল্য অর্জন করে আর আদিব তার পড়াশোনার পর একটি ভালো চাকরি পায়। তারা একসাথে নিজেদের নতুন জীবন শুরু করে। তাদের জীবনে সুখের কোনো অভাব ছিল না। তারা একে অপরকে সবসময় সাপোর্ট করত, ভালোবাসা এবং বিশ্বাসে পূর্ণ এক জগতে। এখন তারা শুধু নিজেদের মধ্যে ভালোবাসার কথাই বলে না, বরং সেই ভালোবাসার শক্তি দিয়ে পৃথিবীকে পরিবর্তন করার সুযোগ খুঁজে পায়। তাদের একে অপরের জন্য বেঁচে থাকার অঙ্গীকার চিরকালীন হয়ে যায়। তাদের হৃদয়ের ভালোবাসা সত্যি অটুট এবং অবিচ্ছেদ্য। আদিব এবং রাইসার গল্প শেষ হয় একটি হ্যাপি এন্ডিংয়ের সঙ্গে, যেখানে তারা একে অপরকে ভালোবাসে, একে অপরকে সম্মান করে এবং তাদের স্বপ্নের পৃথিবী একসাথে গড়ে তোলে। গল্পের মূল ভাব ও শিক্ষা। এই গল্পের মাধ্যমে আমরা দেখতে পাই যে আদিব এবং রাইসার সম্পর্ক শুধুমাত্র ভালোবাসার গল্প নয়, এটি জীবনকে ধারণ করা এবং একে অপরকে পূর্ণ সমর্থন দেওয়ার গল্প। তাদের সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জ, কষ্ট এবং সামাজিক বাধা থাকা সত্ত্বেও তারা একে অপরকে মেনে নিয়ে বিশ্বাস করে এবং সমস্যার সমাধান খুঁজে বের করে। ভালোবাসা কখনোই সোজা পথে চলে না, তবে যাদের মধ্যে সত্যিকারের ভালোবাসা থাকে তারা একে অপরকে বুঝে, সম্মান করে এবং জীবনের প্রতিটি বাঁকে একে অপরের পাশে থাকে। আদিব এবং রাইসা তাদের সম্পর্কের মধ্যে
সমস্যা এলেও তারা একে অপরের পাশে দাঁড়িয়ে সমস্যাগুলো কাটিয়ে ওঠে। রাইসা যখন আত্মহত্যার চিন্তা করে তখন আদিব তাকে জীবন দেওয়ার সাহস এবং ভালোবাসা দেয়, আর সেই পর্যন্ত